তাহলে একজন একজন করে পড়া ধরে ইনশাআল্লাহ। আজকে সবার পড়া হয়তো বা ধরতে পারবো না, যেহেতু পড়া বোঝানোর অনেক কিছু আছে। তো আমরা আজকে ক্লাস শুরু করতেছি ইনশাআল্লাহ। সবার আগে পড়া বলবে নেহা। তুমি পড়া বলো ল্যাপটপ দিয়ে। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, যেখানে ভুল হবে সেই ভুলটা ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ। লাস্ট ক্লাসের মতো করে ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ। নেহা শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে গিয়ে আবার মেসেজ দিও ইনশাআল্লাহ। তাহলে আমি আক্তার। জি স্যার। হ্যাঁ, তুমি পড়া বলো ল্যাপটপ দিয়ে বলো। ওকে। I had a laptop, আমার একটি ল্যাপটপ ছিল। I didn't have a laptop, আমার একটি ল্যাপটপ ছিল না। Did I have a laptop, আমার কি একটি ল্যাপটপ ছিল। Didn't I have a laptop, আমার কি একটি ল্যাপটপ ছিল না। We had laptops, আমাদের ল্যাপটপ ছিল। We didn't have laptops, আমাদের ল্যাপটপ ছিল না। Did we have laptop, আমাদের কি ল্যাপটপ ছিল। Didn't we have laptop, আমাদের কি ল্যাপটপ ছিল না। You had a laptop, তোমার একটি ল্যাপটপ ছিল। You didn't have a laptop, তোমার একটি ল্যাপটপ ছিল না। Did we have a laptop, তোমার কি একটি ল্যাপটপ ছিল। Didn't we have a laptop, তোমার কি একটি ল্যাপটপ ছিল না। You had laptops, তোমাদের ল্যাপটপ ছিল। You didn't have laptop, তোমার ল্যাপটপ ছিল না। Did you have laptop, তোমার কি ল্যাপটপ ছিল। Didn't you have laptop, তোমার কি ল্যাপটপ ছিল না। Fahim had a laptop, ফাহিমের একটি ল্যাপটপ ছিল। Fahim didn't have a laptop, ফাহিমের একটি ল্যাপটপ ছিল না। Did Fahim have a laptop, ফাহিমের একটি ল্যাপটপ ছিল। Didn't Fahim have a laptop, ফাহিমের একটি ল্যাপটপ ছিল না। He had a laptop, তার একটি ল্যাপটপ ছিল। He didn't have a laptop, তার একটি ল্যাপটপ ছিল না। Did he have a laptop, তার কি একটি ল্যাপটপ ছিল। Didn't he have a laptop, তার কি একটি ল্যাপটপ ছিল না। Sabina had a laptop, সাবিনার একটি ল্যাপটপ ছিল। Sabina didn't have a laptop, সাবিনার একটি ল্যাপটপ ছিল না। Did Sabina have a laptop, সাবিনার কি একটি ল্যাপটপ ছিল। Didn't Sabina have a laptop, সাবিনার কি একটি ল্যাপটপ ছিল না। He had a laptop, তার একটি ল্যাপটপ ছিল। He didn't have a laptop, তার একটি ল্যাপটপ ছিল না। Did he have a laptop, তার কি একটি ল্যাপটপ ছিল। Didn't he have a laptop, তার কি একটি ল্যাপটপ ছিল না। They she has a laptop, তার একটি ল্যাপটপ ছিল। She didn't have a laptop, তার একটি ল্যাপটপ ছিল না। Did she have a laptop, তার কি একটি ল্যাপটপ ছিল। Didn't she have a laptop, তার কি একটি ল্যাপটপ ছিল না। They had laptop, তাদের ল্যাপটপ ছিল। They didn't have laptop, তাদের ল্যাপটপ ছিল না। Did they have laptop, তাদের কি ল্যাপটপ ছিল। Didn't they have laptop, তাদের কি ল্যাপটপ ছিল না। It had a laptop, এটি একটি ল্যাপটপ ছিল। It didn't have a laptop, এটি একটি ল্যাপটপ ছিল না। Did it have a laptop, এটি একটি ল্যাপটপ ছিল। Didn't it have a laptop, এটি একটি ল্যাপটপ ছিল না। My friend had a laptop, আমার বন্ধু একটা ল্যাপটপ ছিল। My friend didn't have a laptop, আমার বন্ধু একটি ল্যাপটপ ছিল না। Did my friend have a laptop, আমার বন্ধুর কি একটি ল্যাপটপ ছিল। Didn't my friend have a laptop, আমার বন্ধুর কি একটি ল্যাপটপ ছিল না। Someone had a laptop, তার আরেকটি ল্যাপটপ ছিল। Didn't someone have a laptop, কারোর একটি ল্যাপটপ ছিল না। Did someone have a laptop, কার কি একটি ল্যাপটপ ছিল। Didn't someone have a laptop, কারোর কি একটি ল্যাপটপ ছিল না। থ্যাঙ্কস আ লট, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। লাস্ট ক্লাসের চাইতে আজকে স্পিড বেড়েছে মাশাআল্লাহ, খুবই ভালো। আরো ভালো করতে হবে, এটা তো সবসময় বলবো। যতটুকু জড়তা কাজ করছে এখনো, সেই জড়তাও যেন কেটে যায় ইনশাআল্লাহ। দ্রুত চেষ্টা করলে আই হোপ যে জড়তাটা কেটে যাবে ইনশাআল্লাহ। তো এখন আনিকা ইসলাম আখি। আনিকা ইসলাম আখি আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলবেন কোয়েশ্চেন, প্রশ্ন। জি শুরু করেন। I had a question, আমার একটি প্রশ্ন ছিল। I didn't have a question, আমার একটি প্রশ্ন ছিল না। Did I have a question, আমার কি একটি প্রশ্ন ছিল। Didn't I have a question, আমার কি একটি প্রশ্ন ছিল না। We had questions, আমাদের প্রশ্ন ছিল। We didn't have questions, we didn't have questions, আমাদের প্রশ্ন ছিল না। Did we have questions, আমাদের কি প্রশ্ন ছিল। Didn't we have questions, আমাদের কি প্রশ্ন ছিল না। You had a question, তোমার একটি প্রশ্ন ছিল। You didn't have a question, তোমার একটি প্রশ্ন ছিল না। Did you have a question, তোমার কি একটি প্রশ্ন ছিল। Didn't you have a question, তোমার কি একটি প্রশ্ন ছিল না। You had questions, তোমাদের প্রশ্ন ছিল। You didn't have questions, তোমাদের প্রশ্ন ছিল না। Did you have questions, তোমাদের কি প্রশ্ন ছিল। Didn't you have questions, তোমাদের কি প্রশ্ন ছিল না। Fahim had a question, ফাহিমের একটি প্রশ্ন ছিল। Fahim didn't have a question, ফাহিমের একটি প্রশ্ন ছিল না। Did Fahim have a question, ফাহিমের কি একটি প্রশ্ন ছিল। Didn't Fahim have a question, ফাহিমের কি একটি প্রশ্ন ছিল না। He had a question, তার একটি প্রশ্ন ছিল। He didn't have a question, তার একটি প্রশ্ন ছিল না। Did he have a question, তার কি একটি প্রশ্ন ছিল। Didn't he have a question, তার একটি প্রশ্ন ছিল না। তার কি একটি প্রশ্ন ছিল না।
সাবিনা হ্যাড আ কোশ্চেন, সাবিনা একটি প্রশ্ন ছিল। সাবিনা ডিডন্ট হ্যাভ আ কোশ্চেন, সাবিনা একটি প্রশ্ন ছিল না। ডিড সাবিনা হ্যাভ আ কোশ্চেন, সাবিনাকে একটি প্রশ্ন ছিল। ডিডন্ট সাবিনা হ্যাভ আ কোশ্চেন, সাবিনাকে একটি প্রশ্ন ছিল না। শি হ্যাড আ কোশ্চেন, তার একটি প্রশ্ন ছিল। শি ডিডন্ট হ্যাভ আ কোশ্চেন, তার একটি প্রশ্ন ছিল না। ডিড শি হ্যাভ আ কোশ্চেন, তার একটি প্রশ্ন ছিল। ডিডন্ট শি হ্যাভ আ কোশ্চেন, তার একটি প্রশ্ন ছিল না। দে হ্যাড কোশ্চেন, তাদের প্রশ্ন ছিল। দে হ্যাড কোশ্চেন, তাদের প্রশ্ন ছিল। দে ডিডন্ট হ্যাভ কোশ্চেন, তাদের প্রশ্ন ছিল না। ডিড দে হ্যাভ কোশ্চেন, তাদের কি প্রশ্ন ছিল। ডিডন্ট দে হ্যাভ কোশ্চেন, তাদের কি প্রশ্ন ছিল না। ইট হ্যাড আ কোশ্চেন, এর একটি প্রশ্ন ছিল। ইট ডিডন্ট হ্যাভ আ কোশ্চেন, এর একটি প্রশ্ন ছিল না। ডিড ইট হ্যাভ আ কোশ্চেন, এর কি একটি প্রশ্ন ছিল। ডিডন্ট ইট হ্যাভ আ কোশ্চেন, তার কি একটি প্রশ্ন ছিল না। মাই ফ্রেন্ড হ্যাড আ কোশ্চেন, আমার বন্ধু একটি প্রশ্ন ছিল। মাই ফ্রেন্ড ডিডন্ট হ্যাভ আ কোশ্চেন, আমার বন্ধুর একটি প্রশ্ন ছিল না। ডিড মাই ফ্রেন্ড হ্যাভ আ কোশ্চেন, আমার বন্ধুকে একটি প্রশ্ন ছিল। ডিডন্ট মাই ফ্রেন্ড হ্যাভ আ কোশ্চেন, আমার বন্ধুকে একটি প্রশ্ন ছিল না। সামান হ্যাড আ কোশ্চেন, কারো একটি প্রশ্ন ছিল। সামান ডিডন্ট হ্যাভ আ কোশ্চেন, কারো একটি প্রশ্ন ছিল না। ডিড সামান হ্যাভ আ কোশ্চেন, কারোকে একটি প্রশ্ন ছিল। ডিডন্ট সামান হ্যাভ আ কোশ্চেন, কারোকে একটি প্রশ্ন ছিল না। মাশাআল্লাহ, ভালো হয়েছে, খুবই ভালো, দুজনে খুবই ভালো বলেছেন। সাইফুর রহমান সাহেব, আপনার তো কাশি, আজকে অসুস্থ আপনি, আপনি কি বলার জন্য বলবেন? ওয়ালাইকুম আসসালাম, যতটুকু বলতে পারেন, সমস্যা নেই। জি ইনশাআল্লাহ বলছি। কোনটাতে বলবো? আপনি বলবেন বুক, বই দিয়ে বলেন। I had a book, আমার একটা বই ছিল। I didn't have a book, আমার একটা বই ছিল না। Did I have a book, আমার একটা বই ছিল। Didn't I have a book, আমার একটা বই ছিল না। We had a book, আমাদের একটা বই ছিল। We didn't have a book, আমাদের একটা বই ছিল না। Did we have a book, আমাদের একটা বই ছিল। Didn't we have a book, আমাদের একটা বই ছিল না। You had a book, তোমার একটা বই ছিল। You didn't have a book, তোমার একটা বই ছিল না। Did you have a book, তোমার একটা বই ছিল। Didn't you have a book, তোমার একটা বই ছিল না। You had a book, তোমাদের একটা বই ছিল। You didn't have a book, তোমাদের বই ছিল না। Did you have a book, তোমাদেরকে একটা বই ছিল। Didn't you have a book, তোমাদের বই ছিল না। Fahim had a book, ফাহিমের একটা বই ছিল। Fahim didn't have a book, ফাহিমের বই ছিল না। Did Fahim have a book, ফাহিমের একটা বই ছিল। Didn't Fahim have a book, ফাহিমের বই ছিল না। He had a book, তার একটা বই ছিল। He didn't have a book, তার একটা বই ছিল না। Did he have a book, তার একটা বই ছিল। Didn't he have a book, তার একটা বই ছিল না। Sabina had a book, সাবিনার একটা বই ছিল। Sabina didn't have a book, সাবিনার একটা বই ছিল না। Did Sabina have a book, সাবিনার একটা বই ছিল। Didn't Sabina have a book, সাবিনার একটা বই ছিল না। She had a book, তার একটা বই ছিল। She didn't have a book, তার একটা বই ছিল না। Did she have a book, তার একটা বই ছিল। Didn't she have a book, তার একটা বই ছিল না। They had a book, তাদের একটা বই ছিল। They didn't have a book, তাদের একটা বই ছিল না। Did they have a book, তাদের একটা বই ছিল। Didn't they have a book, তাদের একটা বই ছিল না। It had a book, তাদের একটা বই, এটা একটা বই ছিল। It didn't have a book, এটা একটা বই ছিল না। Did it have a book, এটা একটা বই ছিল। Didn't it have a book, এটা একটা বই ছিল না। My friend had a book, আমার বন্ধুর একটা বই ছিল। My friend didn't have a book, my friend had a book, আমার বন্ধুর একটা বই ছিল। My friend didn't have a book, আমার বন্ধুর একটা বই ছিল না। Did my friend have a book, আমার বন্ধুর একটা বই ছিল। Didn't my friend have a book, আমার বন্ধুর একটা বই ছিল না। Someone had a book, আবার কেউ একজনের বই ছিল। Someone didn't have a book, কারো একটা বই ছিল না। Did someone have a book, কারো একটা বই ছিল। Didn't someone have a book, কারো একটা বই ছিল না। মাশাআল্লাহ, ভালো বলেছেন। গরম তেল দিয়েছে তো গলায়, একটু গলা পরিষ্কার হয়েছে। যাক, আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত নসিব করেন, এই তো এই করি। দোয়া করুন। তো আজকে আমাদের পড়ার বিষয় অনেক, আপনারা প্র্যাকটিস করেছেন কিনা এটাই জানার জন্য আসলে পড়া ধরলাম। তো যেহেতু পড়ার বিষয়বস্তু অনেক, অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি কি কি পড়াবো। এখন আমরা পড়া ধরবো, পড়া ধরবো বলতে ওই টপিকটা ধরবো। লাস্ট ক্লাসে যে প্রেপোজিশনের জন্য যে ক্লাসটা নিয়েছিলাম, টাইম বেসড প্রেপোজিশন, ওইটা কমপ্লিট হয়েছে তো আশা রাখি। ওইটার মধ্যে যদি কোনো কোয়েরি থাকে আস্ক করতে পারেন। আমি এখন আপনাদেরকে স্ক্রিন শেয়ার করছি ইনশাআল্লাহ। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই, দেখা যাচ্ছে। আব্দুল্লাহ কি অসুস্থ? না, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। ঠিক আছে ইনশাআল্লাহ। লাস্ট ক্লাসে আমরা এখানে যে টাইম বেস প্রেপোজিশন এই টপিকটা কমপ্লিট করেছিলাম। এর মধ্যে কারো কোনো কোয়েরি আছে? কারো কোনো জিজ্ঞাসা আছে?
যে আমি এই অংশটা বুঝছি না, এটা আমাকে একটু আরেকবার বুঝিয়ে দেন। এটা তো পুরো পিডিএফটা পড়তে দেওয়া হয়েছিল, বুঝিয়ে তো দিয়েছি, ঠিক আছে, বুঝার পরেও নিজে নিজে পড়ার সময় কোনো প্রবলেম হয়েছে কিনা? যদি প্রবলেম থাকে তাহলে আমি ডিসকাস করবো, আর যদি প্রবলেম না থাকে তাহলে আমি নতুন টপিকে মুভ করবো ইনশাআল্লাহ। জি ভাই, এটার একটু সামারি করা যায় 1-2 মিনিটে? যেমন সময়ের আগে হচ্ছে অ্যাট বসে, বিষয়টা এমন তো না? ঘড়ির কাঁটার সময় যদি বোঝায় AM, PM, o'clock, স্পেশালি এই তিনটা জিনিস যখন বুঝাবে তখন আমরা অ্যাট বসাবো ইনশাআল্লাহ। যে আর কোনো দিন বোঝালে অন বসাবো, আর হচ্ছে দিনের থেকে বেশি হলে নাকি একদিনের থেকে বেশি হলে ইন? না, 24 ঘন্টার হিসাবটা ধরলেই হবে, যে 24 ঘন্টা যদি কোনো ডিউরেশন বোঝায় তাহলে আমরা অন বসাবো, আর 24 ঘন্টার বেশি ডিউরেশন বোঝালে আমরা ইন বসাবো। এরপরে ঘড়ির কাঁটা ঘড়ির সময় যদি বোঝায় অ্যাট বসাবো, আর যদি কোনো ছুটি বোঝায়, ঈদের ছুটি, তারপরে আরো অনেক রকম ছুটি আছে, যে ছুটি যদি বোঝায় তাহলে অ্যাট হবে। আচ্ছা, এই চারটাই তো নাকি? ছুটি এরকম যে আছে না, এরকম বিভিন্ন রকম ছুটি আছে, তো এই অবকাশগুলোকে আমরা অ্যাট দিয়ে প্রকাশ করব। হ্যাঁ বলো। জি, আর হচ্ছে মর্নিং, ইভিনিং, নুন এগুলো ইন দিয়ে? হ্যাঁ না, ব্যাপারটা হলো গিয়ে সারা দিনের যে অংশগুলো আছে, এই যে এখানে অংশগুলো দেয়া আছে, সারা দিনের সংক্ষিপ্ত অংশগুলোকে, ছোট অংশগুলোকে আমরা অ্যাট বলবো। আর বড় অংশ যে তিনটা, মর্নিং, আফটারনুন এন্ড ইভিনিং, লাস্ট ক্লাসে তো ডিসকাশন করেছিলাম কেন নাইটকে আমরা লং ধরবো না। তো স্পেশালি আমরা মর্নিং, আফটারনুন এন্ড ইভিনিং এই তিনটা লং টাইম পেয়ে থাকি সারা দিনের মধ্যে। তো এই 24 ঘন্টার মধ্যে সবচেয়ে বড় অংশগুলোকে আমরা ইন বলবো এবং তার সাথে একটা দা দিব, তাহলে ইন দা মর্নিং, ইন দা আফটারনুন, ইন দা ইভিনিং, এই তিনটা ইন হবে। আর বাকি ডাউন হোক, নুন হোক, ডাস্ক হোক, নাইট হোক, মিড নাইট, আর্লি নাইট, লেট নাইট, তো এইগুলো সবগুলোকে আমরা সংক্ষিপ্ত ধরে এর আগে অ্যাট বসাবো। তার মানে আমরা সেন্টেন্স যখন পড়বো বা বলবো অথবা লিখবো, তখন আমরা এগুলোতে অ্যাট ব্যবহার করেই আমরা মূলত বলবো অথবা লিখবো ইনশাআল্লাহ। বোঝা গেছে কথাটা? জি। যেহেতু এটা সামারি, জিজ্ঞাসা করেছো আরেকবার বলে দিতে, তাই সংক্ষেপে বললাম। তারপরে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বলা যেতে পারে। লাস্ট ক্লাসে আমরা এটাও ডিসকাস করেছিলাম, একটা ঘড়িতে কয়টা বাজে সেই জিনিসটা কিভাবে আমরা বলবো। এখন আমি তো আর এটা এখন আর বলতে পারবো না, আমি বলে দিই, স্পোকেনে আপনি 8:30 বাজে এভাবে বলতে পারবেন না, 8:10 বাজে এভাবে বলতে পারবেন না। তার মানে আমরা ঘড়ির সময়টাকে যেভাবে এক্সপ্লেইন করব সেই জিনিসটা লাস্ট ক্লাসে শিখেছি। এখন থেকে আপনারা বলার সময়, ইংলিশে কথা বলার সময় এর মাঝে ঘড়ির টাইম যেটা বলবেন সেটাকে আপনি অবশ্যই অবশ্যই এই লাস্ট ক্লাসের লার্নিং ওয়াইজ করবেন ইনশাআল্লাহ এবং বলবেন। তো এখানে আমরা স্পেশালি যে জিনিসটা শিখেছি 15, এটাকে কোয়াটা বলবে। আমি সামারি বলছি, দ্যাটস ওয়াই একেবারে সংক্ষেপে কথাটা শেষ করব। তারপরে ফ্রি থাকলে আস্ক করতে পারেন, তখন আমি আরো বিস্তারিত বলার ট্রাই করবো ইনশাআল্লাহ। আমরা ঘড়ির কাঁটায় আমরা যখন মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার অবস্থান বুঝে কথা বলি, তখন আমরা সেই জিনিসটাকে এক্সপ্লেন করব যেভাবে, সেটা হলো গিয়ে 8টা থেকে 8:30 এই সময়টাকে ফার্স্ট হিসেবে বলবো, ঠিক আছে। আর যখন 30 পার হয়ে যাবে মিনিটের কাঁটাটা, তখন আমরা এটাকে টু হিসেবে বলবো, কার দিকে যাচ্ছে সেই হিসেব করে। যেমন আমরা এইখানে 8 এক্স্যাক্টলি যদি 8টা বাজে, তখন 8 o'clock এভাবে বলবো। এরপরে যদি 8:30 হয় তাহলে কি হলো, এটা 30কে হাফ বলবো, হাফ, তাহলে অর্ধেক অতিক্রম করেছে। অতিক্রম করার অর্থ আমরা ফার্স্ট ইউজ করব, আমরা হয় ফার্স্ট ইউজ করব, আদারওয়াইজ টু ইউজ করব। 30 পার হয়ে যখন যাবে, 31 হোক আর 59 হোক, 9 এর কাছাকাছি যাবে, 30 পার হইলে 31 যদি বাজে, 8:31, এটাকে আমরা কি বলবো, তখন আর আমরা এটাকে ফার্স্ট দিয়ে বলবো না, তখন হলো গিয়ে 9 এর কাছে চলে গেছে, 29 মিনিট বাকি, 9টা বাজতে 29 মিনিট বাকি। যখন 8:28 বাজে, তখন এটা এখনো 8-এর অধীনে আছে, তার মানে আমি বলবো যে 28 past 8,
তার মানে 8:28 বাজে। সিমিলারলি 30 মিনিট, 8:30 30 কে আমরা হাফ বলবো, আর প্রত্যেক 15কে কোয়ার্টার বলবো, কোয়ার্টার। তাহলে আমরা এখানে পাচ্ছি 8:30, তাহলে কি বলবো? হাফ ফাস্ট 8, 8:15। তাহলে এটাকে কি বলবো? কোয়ার্টার। কোয়ার্টার যেহেতু 8-এর অধীনে আছে, 30 পার হয় নাই, তাহলে ফাস্ট দিয়ে বলবো, কোয়ার্টার ফাস্ট 8। যদি এটা 8:45 বাজে হয়, তাহলে এটা 9-এর কাছে চলে গেছে, আই মিন 8:30 পার হয়ে গেছে। তখন আমি কি বলবো? 9টা বাজতে 15 মিনিট বাকি। আমি এটাকে বলবো না যে 8:45 বাজে, ইংলিশে বলার সময় এটা আমি বলতে পারবো না 45, মানে 45 ফাস্ট 8, এটা বলবো না। আমরা কি বলবো? কোয়ার্টার, আই মিন 15 মিনিট টু 9, 9টা বাজতে 15 মিনিট বাকি। 5 past 8 মানে 5 মিনিট, 8টা বেজে 5 মিনিট। তার মানে আমি যেটা মিন করতেছি সেটা হলো গিয়ে 8টা, এটা 8টা তো এটা স্যাম্পল হিসেবে দেখানো হয়েছে, ঘড়ির যে কোনো সময় থাকতে পারে। তো এক্সাক্ট সময় থেকে নিয়ে তার 30 পর্যন্ত, যেখানে আমরা এখানে ঘড়ির একটা চিত্র রেখেছি, দেখি আমরা এই যে আমাদের এইটা হলো কি ঘন্টার কাঁটা, এটা হলো মিনিটের কাঁটা। এই মিনিটের কাঁটা যদি এই 6 বরাবর থাকে বা 6-এর আগে থাকে, এই পুরো জায়গাটাকে আমরা ফার্স্ট হিসেবে বলবো। যখনই 30 পার হয়ে যাবে, কোনো একটা জায়গায় অবস্থান করবে 30 পার হয়ে, সেটা তার পরেরটাকে মিন করবে, যে তার কাছে যাচ্ছে, তখন আমরা ফার্স্ট ইউজ করতে পারবো না, টু ইউজ করবো। আমরা লং টাইম ক্লাসে ডিসকাস করেছিলাম, আই হোপ সেই ডিসকাশনের মধ্যেই আপনাদের বোঝা হয়েছে পুরো বিষয়টা ডিসকাশনের মাধ্যমে। এখন আপনারা তারপরেও এই যে সংক্ষিপ্ত আলোচনা আমি করলাম, এর মধ্যে আপনাদের কারো কোনো কোয়েরি থাকলে আস্ক করতে পারেন। তার কোনো জিজ্ঞাসা আছে? আমরা এখন প্রেপোজিশনের পিকচার বেসড প্রেপোজিশন গুলো করব, আই মিন প্রেপোজিশনস অফ প্লেস। আগের দিন শিখেছিলাম টাইম বেসড প্রেপোজিশন। সেটার বিষয়টা কি, আমি যখন কথা বলবো, এগুলো কিন্তু স্পোকেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ভারী মনে হইতে পারে যে আসলে এই জিনিসগুলো অনেক, মানে যেহেতু আমাদের প্রিভিয়াসলি আর কি ইংলিশের সম্পর্কে কারো কারো কম ধারণা ছিল, তাদের জন্য একটু কষ্টকর ব্যাপার হলেও হতে পারে, কিন্তু খুব মনোযোগ দিলে এইগুলোই স্পোকেনে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে যদি মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে উপকৃত হবেন বলে আশা রাখি ইনশাআল্লাহ। একটু মনোযোগী হবেন। আমি এইখানের বিষয়গুলোকে সংক্ষেপে বলার ট্রাই করবো। এখন দেখেন, এইখানে চিত্রায়িত করা হয়েছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা উইন্ডো আছে, জানালা, একটা বিড়াল আছে প্রথম ছবিতে। আবার তারপরেরটাতে আপনারা শুধু ছবির দিকে তাকান, নিচের কথাগুলো এখন পড়ার দরকার নেই, আমি বিস্তারিত বলবো ওই কথাগুলো ইনশাআল্লাহ। তো পরের পিকচারে কি আছে? উইন্ডোতে আবার খ্যাত বসা আছে, কিন্তু তার নিচে কি বসা? একটা কুকুর বসা আছে ম্যাটের উপরে। এরপরে এটাও সেম ভাবে বলা যাচ্ছে, একই পিকচার এটা। তো তারপরে দেখেন আবার শুধুমাত্র কুকুরটাকে জুম করা হয়েছে বা কুকুরটাকে দেখানো হয়েছে, সে ম্যাচের উপরে বসা আছে। কুকুরের পজিশন দেওয়া হয়েছে এটা টেবিলের নিচে। এখানে কোনো কুকুরের ব্যাপার নাই, শুধু বিড়ালটা কোথায় আছে সেটার অবস্থান বলার জন্য। এরপরে হলো গিয়ে এখানে বিড়ালের অবস্থান বোঝানোর জন্য, এইখানে ইঁদুরের অবস্থান বোঝানোর জন্য। তো এখানেও ইঁদুরের অবস্থান বোঝানোর জন্য, এখানে কুকুরের অবস্থান, এখানেও কুকুরের অবস্থান বোঝানোর জন্য। এখানে হয়তোবা পিকচারের মধ্যে কোনো বস্তু বা প্রাণী দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। বেসিক্যালি এখানে যে বিষয়টা ঘটবে সেটা আমি বলে দিই। আপনি যখন কারোর সাথে কথা বলবেন, তখন আপনার কথার মধ্যে, বাংলা কথার মধ্যে তো আমরা প্রায় সময় বলি, এই তুমি সামনে চলো, সামনে এই জিনিসটা আছে, তুমি ওই যে টেবিলের উপরে রাখা জিনিসটাকে নাও, এক বোতল পানি নিয়ে এখন তুমি ফ্রিজের ভিতরে রাখো। এই কথাগুলো তো আমরা অহরহ বলি, ঠিক না? যে কথাগুলো বাংলায় বলতে থাকি সেই কথাগুলো কি আমার ইংলিশে বলতে পারতে হবে না? বলতে পারতে হবে। যদি বলতেই থাকি, তো আমি তখন দেখবো বলতে গেলে যে আমার বেশ কিছু জড়তা কাজ করতেছে ফেসের উপরে বেস করে বা টাইমের উপর। টাইমেরটা তো আলহামদুলিল্লাহ আমি মনে করি ক্লিয়ার হয়ে গেছে, কারো তেমন কোনো প্রবলেম হবেই না কথা বলার সময় টাইমটাকে কোন প্রেপোজিশন দিয়ে বলবো এই ক্ষেত্রে। তো এখন প্লেসটাকে এমন ভাবে আজকে আমি ট্রাই করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, যেন এরপর থেকে প্লেস রিলেটেড কোনো জটিলতা কাজ না করে কথা বলার ক্ষেত্রে।
কোন জায়গায় কি সেই জিনিসটা ইজিলি যেন আপনারা ফুটিয়ে তুলতে পারেন, বলতে পারেন। এটা আশা রাখি ইনশাল্লাহ অনেক বেশি ইজি হয়ে যাবে, শুধু একটু মনোযোগের দরকার আছে। কারো কারোর জন্য এটা একেবারে নিউ টপিক হতে পারে, যাদের জেনারেল ব্যাকগ্রাউন্ড না, তো তাদের আরো অনেক বেশি মনোযোগী হওয়া উচিত। এবং বাড়িতে প্র্যাকটিস তো অবভিয়াসলি করবেন, প্র্যাকটিসের সময় প্রবলেম হলে ডিসকাস করবেন গ্রুপে। আমি সামনের দিকে আগাচ্ছি। এখন দেখেন এইখানে আমাদের তাহলে কথা বলার মধ্যে এই জিনিসগুলো খুব বেশি দরকার হবে, এটা আপনার নলেজে রাখেন। এটা খুব বেশি দরকার হবে, এটা আলতু ফালতু জিনিস না, নর্মাল কোনো জিনিস এখানে না। যেটা খুব বেশি দরকার সেটাই আমি স্পোকেনের আওতাভুক্ত করেছি, টপিক হিসেবে নিয়েছি। এরকম অনেক অনেক গ্রামার আছে যেগুলো আমি স্পোকেনের মধ্যে ডিসকাস করব না, কারণ এটা রাইটিং এর জন্য লাগে। কথা বলতে গিয়ে যা না হইলেই না আমি সেটাই আলোচনা করছি। সো একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যেন এক চান্সে বুঝতে পারেন, এমনটাই যেন হয় ইনশাআল্লাহ। দেখেন এইখানে কি বলছে, কোন একটা জায়গাতে বিড়ালটা আগেই বসা, সেটা কি উইন্ডোতে বসা আছে। উইন্ডোর যে তাক হয়ে থাকে না জানালা করলে যে যে জায়গাটা থাকে, ওই জায়গায় বিড়ালটা বসা আছে। তো এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি এটার সাথে সিমিলার এক্সাম্পল দেওয়ার ট্রাই করি একটু। এখানে এই পিকচারটাতে আপনি দেখতে পাচ্ছেন বিড়াল বসা আছে জানালাতে। জানালার একটা মানে জানালার জায়গাটাকে মিন করছে, যে স্থানে বিড়াল বসা। তাহলে কি হবে, the cat is sitting at the window। তাহলে at the window কেন হলো, কোন একটা জায়গা বুঝাইতে at বসে। কোন জায়গায় বিড়ালটা বসা আছে, জানালায় বসা আছে। এখন সে ফর এক্সাম্পল আপনি আপনার আত্মীয়র গেটে গিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু গেটটা দেখলেন তালা মারা। এখন আপনি আপনার আত্মীয়কে কল দিলেন, কল দেওয়ার পরে বললেন যে ভাই তুমি কই, কেন কি হয়েছে, আমি তোমার গেটে দাঁড়িয়ে আছি। আমি তোমার গেটে যে দাঁড়িয়ে আছি এই কথাটা আপনি কিভাবে বলবেন, কোন একটা স্থানকে তো মিন করতেছেন যে গেটে দাঁড়িয়ে আছি। তখন আপনি কি বলবেন, আই এম স্ট্যান্ডিং এট ইউ ডো। তোমার বা এট ইউ, মানে এট হোম ওইটা বললে আবার অন্যদিকে চলে যাবে। আপাতত আমি গেটটাকে মিন করি বা ডোরটাকে মিন করি। এট দ্য ডো তার মানে দরজায়, স্থানটাকে মিন করে, দরজায় দাঁড়িয়ে আছি, তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছি, ওইভাবে বললেও চলবে। তাহলে এখানে এট হলো। অ্যানাদার এক্সাম্পল, সেটা হলো গিয়ে আপনি মনে করেন হসপিটালে গেছেন, কোন একটা প্রয়োজনে হসপিটালে গেছেন। এখন আপনার কোন কলিগ অথবা প্রয়োজনীয় কোন একটা কল আসছে, যেখানে আপনাকে জিজ্ঞাসা করতেছে ভাই আপনি কই, আপনি কোথায় আছেন। তখন আপনি অ্যান্সার করতেছেন যে ভাই আমি তো হসপিটালে আছি। এই হসপিটালটা এখন জায়গা মিন করবে। তো যদি জায়গা মিন করে তাহলে আপনি কি বলবেন, এট বলবেন। তখন আপনি তাকে রিপ্লাই করবেন আই এম এট দ্য হসপিটাল। তাহলে এট দিয়ে জায়গা বোঝায়, এতটুকু নলেজে রাখেন। এর পরের কথাটা একটু খেয়াল করেন, ইমাজিনেশনটাকে কাজে লাগাইতে হবে এখন, ঠিক আছে। অ্যাবাভ, অ্যাবাভ, আরেকটা কথা হলো ওভা, আরেকটা কথা হলো আপ, আরেকটা কথা হলো অন। এই চারটা জিনিসই উপরে বোঝায়। আবার বলছি, অ্যাবাভ, অন, ওভার, আপ। তো আপ আপাতত আমার ডিসকাশনের মধ্যে থাকবে না, আমি বাকি তিনটে জিনিস এখন একটু বলবো। যেমন আপনি যদি বলেন হ্যালো, অন, ওভার, আপাতত এই তিনটা দিয়ে উপরে বোঝায়, ঠিক আছে। এই যে উপরে বোঝায় এর পার্থক্যটা কি, এটা একটু বুঝি আমরা। হ্যাঁ, আপনি যদি টেবলের উপরে, আই মিন কোন একটা জায়গাতে কোন একটা বস্তু রাখেন, ফর এক্সাম্পল আমি ফোনটা টেবলের উপরে রেখেছি, অথবা ফোনটা টেবলের উপরে রাখবো।
তাহলে টেবিলের উপরে ফোন রাখা, একটু খেয়াল করে দেখেন, বড় বস্তুর উপরে ছোট বস্তু লাগোয়া অবস্থাতে আছে, টাচ করা আছে। এইরকম ক্ষেত্রটাতে অন বসে। আপনি মাথায় টুপি পরে আছেন, টুপিটা আপনার মাথার সাথে লেগে আছে, এই ক্ষেত্রেও অন বসবে। দ্য ক্যাপ ইজ অন মাই হেড, দ্য ফোন ইজ অন দ্য টেবল। এইরকম ভাবে অন এর ব্যবহার। মনে রাখবেন, বড় বস্তুর উপরে ছোট বস্তু লাগোয়া অবস্থাতে আছে, এটাকে আমি কি বলবো? অন বলবো। এরপরে একটু খেয়াল করেন, অ্যাবাভ। অ্যাবাভ এর যে ব্যাপারটা আছে সেটা হলো গিয়ে, আপনি যেখানে বসা আছেন মাথার উপরে তাকাইলে দেখবেন একটা ফ্যান ঘুরতেছে বা ফ্যান ঝুলতেছে। এখন এই ফ্যানটা উপরে আছে কিন্তু আপনার মাথার সাথে লেগে নাই। এই উপরে থাকা কিন্তু লেগে না থাকা, এইটাকে অ্যাবাভ বলে। The fan is moving above my head. তাহলে মাথার উপরে আছে কিন্তু লাগোয়া অবস্থাতে নাই, এটাকে আমরা অ্যাবাভ বলবো। আবার এটাও বলা যায় যে, মনে করেন মাথার উপরে মশা উঠতেছে বা ঘুরতেছে বা মাছি ঘুরতেছে। The flies are moving above my head. মাছিগুলো মাথার উপরে উঠতেছে অথবা ঘুরতেছে। এরপরে দেখেন ওভার। ওভার, এটা আপনি ওভার ব্রিজের সাথে একটু ইমাজিন করতে পারেন, কম্পেয়ার করতে পারেন যে ওভার ব্রিজ কেন বলে। ওভার ব্রিজ বেসিক্যালি একটু যদি চিন্তা করে দেখেন, না ঢেউয়ের মতো রংধনুর মতো কিছু একটা আসবেন মগজে, যে এরকম ভাবে একটা উপর দিয়ে গেছে, রাস্তার উপর দিয়ে, নদীর উপর দিয়ে এরকম ভাবে ওভার ব্রিজ গেছে, এক জায়গায় শুরু হয়েছে আর এক জায়গায় গিয়ে শেষ হয়েছে। এখন ইমাজিনেশন থেকে বের হয়ে এসে যদি এমনটা হয় মাথার উপর দিয়ে প্লেন গেছে, এইটাকে আপনি কি বলবেন? অন বলবেন, যেটা মাথার উপরে লাগোয়া ছিল বা কোনো বস্তুর উপরে কোনো বস্তু লাগোয়া ছিল। আরেকটা হলো গিয়ে অ্যাবাভ, যেটা লাগোয়া অবস্থায় নাই কিন্তু স্থির অবস্থাতে মাথার উপরে আছে বা কোনো একটা জায়গার উপরে আছে স্থির অবস্থাতে, এটাকে অ্যাবাভ বলবো। অ্যাবাভ তাহলে ঠিক উপরে আছে স্থির অবস্থাতে। আরেকটা জিনিস হলো গিয়ে ওভার, যেটা উপর থেকে ক্রস করে চলে গেছে। এখন আমরা যদি বলি তাহলে প্লেন মাথার উপর দিয়ে চলে গেছে, তাহলে কি হবে? দ্য প্লেন হ্যাজ গন অ্যাবাভ মাই হেড না ওভার মাই হেড? কোন একজন অ্যান্সার করেন তো। ওভার। ওভার ওভার মাই হেড। তাহলে এই তিনটা উপরে কি বোঝা গেছে? জি ভাই, এখানে বিষয় হচ্ছে, যদি আমি বলি যে আমি চেয়ারের উপরে বসে আছি, তাহলে আই এম সিটিং অন দ্য চেয়ার। ইয়া, হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। যেটা মাথার উপরে চলে যায়, স্থির নাই, এমন কিছু হলে তাহলে আপনার ওই এমুক হোক এমন কিছু আপনি কি কাইন্ডলি আরেকবার বলবেন? থাকলে মানে যে জিনিসটা মাথার উপরে লাগাও না এবং স্থির আছে, জি এই জন্য কি অ্যাবক ব্যবহার করবো আমরা? জি জি, অবভিয়াসলি এখানে above তাহলে যেমন যে মশা বা মাছি এটা তো স্থির না, উঠতেছে, তাহলে এটা দেখেন চলে যেতেছে মাথার উপরে। এইটা কোন অ্যাঙ্গেলে বসানো হয়েছে সেটা একটু খেয়াল করেন। যদি এমন হয় যে মশা মাছি পার হয়ে চলে যায় নাই, ঠিক আছে, উপর থেকে পার হয়ে যায় নাই, এমন সিচুয়েশন মাঝে মাঝে হয় না? রাস্তায় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছেন অথবা বন্ধুর সাথে কথা বলতেছেন, তখন মাথার উপরে এক ঝাঁক মশা ঘুরতেছে, পার হয়ে গেছে, মাথা ক্রস করে চলে গেছে, ব্যাপারটা এরকম না, ক্রস করে চলে যায় নাই, এক জায়গায় দাঁড়িয়ে ঘুরতেছে। এটা আপনি স্থিরতা বলতে একেবারে স্টিল দাঁড়িয়ে আছে ব্যাপারটা এটা মিন করে না, একটা জায়গাতে আছে, যেটা ক্রস করে যায় নাই, সেই জিনিসটাকে বলা হয়েছে। বুঝতে পেরেছেন? এখন মাথার উপরে মাছি কিছুক্ষণ ধরে ঘুরতেছে অথবা মশাগুলো কিছুক্ষণ ধরে ঘুরতেছে, এই সিচুয়েশনটা আপনি ক্রস করে গেছে এইভাবে তো বলতে পারবেন না, এটাকেই আপনার অ্যাবাভ হিসেবে বলতে হবে। অ্যাজ লাইক ফ্যান মাথার উপরে স্থির ভাবেই ঘুরতেছে, ওটা কিন্তু মুভিং এ আছে কিন্তু একটা জায়গায়। একই রকম মাথার উপরে যে মশা, সে কতক্ষণ যাবতীয় বিরক্ত করতেছে আমাকে,
মাছি কতক্ষণ যাবত বিরক্ত করতেছে মাথার উপরে ঘুরে ঘুরে, এই সিচুয়েশনটা বোঝানোর জন্য আপনি ফ্যানের সাথে কম্পেয়ার করে অ্যাবাভ বলতে পারবেন। যদি মাথার উপর দিয়ে মশা অথবা মাছিরা ক্রস করে চলে যায়, তখন আপনি বলবেন ওভার, যে অনেক বড় একটা মশা দেখলাম ওই যে আমার শরীরের উপর দিয়ে ক্রস করে গেল, তখন আপনি ওভার বলবেন ইনশাল্লাহ। বুঝতে পারছি। আরেকটা হলো যে এই যেটা বললেন যে যদি বড় জিনিসের উপরে ছোট জিনিস রাখা হয় তাহলে আমরা অন ব্যবহার করবো। জি, লাগু অবস্থায় থাকতে হবে। এখন যদি কথার কথা আমি এক্সাম্পল দিই একটা, তাহলে আমার মাথার উপর একটা বড় ডেস্ক আছে, এটা তো মাথা থেকে যেটা বড় হয় তাহলে এখানে কি ব্যবহার করবো? হ্যাঁ, এটাতেও আপনি লাগু অবস্থায় আছে এই হিসেব করে আপনি অন ব্যবহার করতে পারবেন, আচ্ছা, যেহেতু ঢেকে রাখা না। এটা এখানে আমি আসলে মেইন করেছি যেটা, সেটা হলো কি, মনে করেন টেবিলের উপরে একটা চামিচ আছে, আপনি এর উপর একটা বই রাখলেন, এই সিচুয়েশনটাকে আপনি অন বলতে পারবেন না, যে বইটা চামচের উপরে আছে, এটা ঢেকে আছে না, আপনার ঢেকে থাকা দিয়ে বলতে হবে। একটু পরে যেটা ডিসকাস করবো ইনশাল্লাহ, বুঝতে পেরেছেন? কিন্তু এই যে মাথার উপরে ডেস্ক না, এটা নিয়ে বলেন, এটা যত বড়ই হোক, এটা মাথার উপর লাগু অবস্থাতে আছে আর আপনি ঢেকে নাই, বুঝতে পেরেছেন? সেই কারণে এটা অন দিয়ে বলতে পারবেন। আচ্ছা, এবার আপ স্কিপ করতে চেয়েছিলাম, স্কিপ করতেছি না, বলে দেই। আপ এটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। আপাতত দুটো এক্সাম্পল হলো গিয়ে গাছ বেয়ে উপরে ওঠা। আপ বলতে গেলে আবার এই চান্দু চলে আসে, আপ ডাউন, দুটো দুটো প্রেপোজিশন ডিফারেন্ট। আপাতত আপটাকে ডিসকাস করতেছি। গাছ বেয়ে উপরে ওঠা, এটাকে ক্লাইম্ব আপ বলে। সিঁড়ি বেয়ে উপরে ওঠা, এইটাকেও ক্লাইম্ব আপ বলে। বেয়ে ওঠা ইংরেজি ক্লাইম্ব, তো আপ হইলো গিয়ে বেয়ে উপরে ওঠা, ক্লাইম্বের সাথে ডাউন দিলে নিচে নামা, গাছ বেয়ে হোক আর সিঁড়ি বেয়ে হোক। এতটুকু কি বোঝা গেছে? জি। ওকে, তো আপাতত এতটুকু রাখেন। আপের আরো কিছু ইউজ কেস আছে, সেটা আমরা এক্সারসাইজ করার সময় বুঝবো ইনশাআল্লাহ। আমি এটা নিয়ে আর বেশি ডিপ ডিসকাশনে যেতে চাচ্ছি না, এরপরে আগাই। তাহলে এই সিচুয়েশনটা আপনি একটু দেখেন, বিড়ালের অবস্থা, বিড়ালের অবস্থানটা ডগের সাথে কোথায় আছে? ডগটা জানালার নিচে আছে এবং বিড়ালটা জানালায় বসা আছে। এই স্থির অবস্থায় উপরে থাকা, এইটাকে বলে হলো গিয়ে অ্যাবাভ। এতটুকু বোঝা গেছে? জি। এর পরের কথাটা একটু বুঝছেন, এটাতে একটু ঝামেলা আছে। বিলো আন্ডার, আর একটু আগে তো ডাউন বললাম, আর এটা বলবো না। বিলো আন্ডার, এই দুটো জিনিসের মধ্যে একটা পার্থক্য খেয়াল করেন, ইমাজিন করেন আগে। সেটা হলো গিয়ে দেয়ালে একটা রুটিন লাগাইছেন মনে করেন আপনি, বা স্টিকার লাগাইছেন। এখন তার 1 বিঘা নিচে আপনি নাম লিখছেন, একটা কোনো না কোনো নাম লিখছেন। তো এখন আমি যদি বলি নামটা স্টিকারের নিচে আছে, এই নিচে আর টেবিলের নিচে বিড়াল আছে, এই দুটো কি একই নিচে? একটু খেয়াল করেন, একই নিচে না কিন্তু। আবার একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, যদি একটা চামিচ বইয়ের নিচে থাকে, ঢেকে আছে কিন্তু, এই নিচে, এটা কিন্তু আলাদা। যেই নিচেটা বোঝায় স্টিকারের নিচে নাম লেখা আছে। এইখানে একটু বুঝেন, তো একটু বুঝে নেন। যেমন আপনার দেয়ালে একটা ঘড়ির দিকে তাকান, দেয়ালে কিন্তু ঘড়ি আছে, এই দেয়াল ঘড়িটার নিচে একটা টিকটিকি ঢুকছে,
এই টিকটিকির অবস্থান আপনি কি বলবেন? ঘড়ির নিচে চলে গেছে, কিন্তু এই নিচেরটাকে বলবেন আন্ডার। টেবিলের নিচে পেন্সিল পড়ে গেছে, এইটাকে বলবেন আন্ডার। বিড়াল তো টেবিলের নিচে ঘুমাইতেছে অথবা চুলের নিচে ঘুমাইতেছে, এইটাকে বলবেন আন্ডার। তাহলে এটা একটা কমন জিনিস, কোনো কিছুর নিচে পড়ে যাওয়া। আবার বই এর নিচে চামিচ, এটা ওই যে ঢাকা অবস্থাতে আছে, এইটাকে আপনি বলবেন যে চামিচটা বইয়ের নিচে আছে, এইটা আন্ডার। আন্ডার মানে কি? ঢেকে থাকা। এতটুকু বোঝা গেল। বিলোর কথা একেবারে সহজে যদি বুঝেন, টিকটিকির অবস্থানটা এখন এরকম যে ঘড়ি যেখানে আছে তার 2 হাত নিচে, 2 হাত নিচে বলতে আপনি এটা বুঝতেই পারতেছেন, দেয়ালে টিকটিকিটা আছে। এখন তার অবস্থানটা বোঝানোর জন্য আপনি কিভাবে বলবেন যে টিকটিকিটা ঘড়ির নিচে আছে? এই নিচে বলতে একটু আগে নিচে কি বোঝায়? যেটা ঢেকে ছিল, নট এট অল। তাহলে আন্ডার মানে ঢেকে থাকা, আর বিলো মানে নিচে থাকা, নট দ্যাট ঢেকে থাকা। টিকটিকির অবস্থান দিয়ে বোঝার চেষ্টা করেন। টিকটিকিটা 2 হাত নিচে আছে, ঘড়ির নিচে আছে, নট দ্যাট ঢেকে আছে। তাহলে এটা কি হবে? আপনার এই জায়গাটাতেই বিলো হবে। এখন আমরা যদি এই বিলো আর আন্ডার একেবারে সহজেই কিন্তু বলছি, আবারও একটু বলে দিচ্ছি। টেবিলের নিচে বিড়াল বিশ্রাম নিচ্ছে, এটাকে আন্ডার বলবেন। কিন্তু ঘড়ির 2 বিঘা নিচে অথবা 2 হাত নিচে, 2 ফিট নিচে, যেটাই বলেন, একটা টিকটিকি আছে, এইটাকে আপনি কি বলবেন? এটাকে অবভিয়াসলি আপনার বিলো দিয়ে বলতে হবে। একই রকম ভাবে দেয়ালে একটা রুচিন আছে, রুচিনের কথা যদি বলি তাহলে আর একটু সহজ করে বলি। দেয়ালে লাইটের ঠিক বরাবর নিচে আপনি রুটিনটা লাগাইছেন। এই পজিশনটা আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন যে রুটিনটা আমি লাইট বরাবর লাগাইছি যেন ভালো মতো দেখা যায়? তাহলে দেয়ালে লাইট লাগানো, দেয়ালে আবার রুটিন লাগাইছেন, বরাবর লাগাইছেন, যে লাইটটা কোথায় আছে সে তার পজিশন। এখন আমি যদি বলি রুটিনের পজিশনটা কোথায়, আপনি বলবেন তখন লাইটের নিচে আছে। এই নিচে কি আন্ডার না বিলো? রেসপন্স করেন। বিলো। অবভিয়াসলি বিলো। তাহলে আমরা আন্ডার এন্ড বিলো এর পার্থক্য বুঝতে পারলাম। আবার দেয়ালে যে আপনি রুটিনটা লাগাইছেন, সেটার ভিতরে যদি আপনি এই কাজটা করেন যে 10 টাকার একটা নোট আপনি এখানে লুকায় রাখছেন রুটিনের পিছনে, স্টিকার দিয়ে রুটিনটা লাগানো আছে, আপনি পিছনে 10 টাকা রাখছেন। এখন এই সিচুয়েশনটাকে আপনি কি বলবেন? এই 10 টাকা আন্ডারে আছে না বিলোতে আছে রুটিনের? আন্ডার। এক্সিলেন্ট, গুড, মাশাআল্লাহ, সাকসেসফুল আপনাদেরকে বুঝে। ওকে, কিন্তু স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার পায়ের নিচে জুতা আছে, এটাকে কি বলবো? তাহলে কি বলবেন বলেন তো? এটা কি আন্ডার বলবো? অবভিয়াসলি। ওকে, এখন দেখেন এখানে কিসের অবস্থানটা জানতে চাইছে? ডগের অবস্থানটা কোথায় আছে? বিড়ালের নিচে, এই নিচে, বিলো। আবার যদি এখানে দেখেন, এখানে বিড়ালের অবস্থান জানতে চেয়েছিল, কোথায় আছে? উপরের উপরে, এই উপরে কি? অ্যাবাভ। প্রথম 3টা কি বোঝা গেছে? এর পরেরটা দেখেন, এখন অনেকটাই বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। রাগ বলতে বেসিক্যালি কি মিন করে? এই যে পাটিটা মনে করেন, পাপোশ বা পাটি যেটাই বুঝেন, তো এই যে রাগ, এইটার উপরের অবস্থানটা কি? লেগে আছে। তাহলে এটাকে কি বলবেন? অন। তারপরের পিকচারে, এই পিকচারে কুকুরের অবস্থানটা কি? টেবিলের নিচে।
এটাকে কি বলবেন? আন্ডার। ঠিক তারপরেরটাতে মিউট করে ফেলেন, শুধু কিছু বলার সময় আনমিউট করে নিই ইনশাআল্লাহ। এই তারপরেরটাতে দেখি ক্যাটের অবস্থানটা কোথায়, ওই জন্য আমি একটু জুম করি। এখানে আমরা উপরে অন বলতে পারি, আপাতত অন দিয়ে বলবো, অন টপ অফ বলার দরকার নাই, এটা অন বললেই হবে, ঠিক আছে? এরপরটা দেখেন, এটা ফায়ার প্লেসের কোন জায়গায় আছে? বিড়ালটা সামনে আছে। সামনের ইংরেজি ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ। বিফোর বললেও হয়, তাহলে ইন ফ্রন্ট অফ অর্থ সামনে। তাহলে the cat is in front of the fireplace. এর পরের পিকচার দেখেন, এই যে পরের পিকচারটার মধ্যে কি দেখা যাচ্ছে? ইঁদুরটার অবস্থান দুইটা ক্যাটের মাঝখানে। দুইয়ের মাঝখানে যদি হয় তাহলে এটাকে বিটুইন বলে। দুইয়ের মাঝখানে হলে কি বলে? বিটুইন বলে। এখন যদি সেন্টেন্সে বলি তাহলে দ্য cat is sitting between, sorry, the rat is sitting between the cats. বিটুইন দিয়ে বলতে পারলাম যে দুইয়ের মধ্যে তাই। এখন যদি এমন হইতো তিনটা অথবা পাঁচটা বেড়াল আছে, তাদের মাঝখানে একটা ইঁদুর ভয় কাঁপছে। এখন এই সিচুয়েশনটাকে কিভাবে বলবো? এখন কি সে দুইয়ের মধ্যে আছে নাকি দুইয়ের বেশি? দুইয়ের বেশি অবভিয়াসলি। এই দুইয়ের বেশি এটাকে অ্যামং বলে, এই এম ও এন জি, অ্যামং। তখন আমি কি বলতে পারি? দেখেন, বিটুইন হলো কি সবসময় দুইয়ের মধ্যে কম্পারিজন করবে, সরি দুইয়ের মাঝখানে বোঝাবে। তো 3 প্লাস 3 অথবা 3-এর বেশি, যদি আমি এটাকে 2 প্লাস লাই, এইটাও হবে। 2-এর বেশি তার মধ্যে বুঝাইলে এটা কি হবে? অ্যামং। আর 2-এর মধ্যে হইলে বিটুইন। এটাকে আমি আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে একটু বুঝিয়ে দেই। মনে করেন আপনাদের গ্রামে একটা নদী বা খাল বয়ে গেছে, যার দুই দিকে দুইটা গ্রাম। এখন আপনি কি বলবেন? দ্য রিভার, এখানে ফ্লোজ থ্রু, বয়ে যাওয়া। কয়টা গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে? দুইটা। তখন কি বলবেন? বিটুইন টু ভিলেজেস, দুইটা গ্রামের মধ্য দিয়ে নদীটা বয়ে গেছে, বিটুইন বললেন। এখন আরেকটা সিচুয়েশন বুঝছেন, যদি এমন হয় একটা রাস্তা অনেকগুলো বাড়ি আছে মনে করেন, তার মাঝখান দিয়ে রাস্তাটা গেছে। এই বাড়িগুলোর কথা যদি আপনি বুঝাইতে চান বা রাস্তাটার কথা যদি বুঝাইতে চান, এখানে তো বলতে পারতেছেন না এই দুইটা বাড়ির মাঝখান দিয়ে রাস্তা গেছে, তখন বলতে হবে বাড়িগুলোর মাঝখান দিয়ে রাস্তা গেছে। তখন কি বলবেন? বিটুইন দ্য বিল্ডিংস। কি বলতে হবে তখন? অ্যামং দ্য বিল্ডিংস। আসলে কি এতটুকু বোঝা গেছে? লাস্ট এক্সাম্পল দিচ্ছি এটার। মনে করেন আপনি 1 কেজি আপেল নিয়ে আসতেন, আপনার দুটো ফ্রেন্ড বসা, এসে তাদের দুইজনের মধ্যে ভাগ করে দিলেন। এই ডিস্ট্রিবিউশনটা বিটুইন হয়েছে না অ্যামং হয়েছে? বিটুইন টু ফ্রেন্ডস না অ্যামং ফ্রেন্ডস? বিটুইন। কিন্তু যদি ওইখানে 3 জন অথবা 5 জন ফ্রেন্ড বসা, আপনি অ্যাপেল গুলো নিয়ে ডিস্ট্রিবিউট করে দিয়েছেন, তাহলে দ্য অ্যাপেল হ্যাজ বিন ডিস্ট্রিবিউটেড বিটুইন ফ্রেন্ডস না অ্যামং ফ্রেন্ডস? অ্যামাং। তাহলে বিটুইন কখন বসে? 2-এর মধ্যে। আর 2-এর বেশি যদি হয় সেক্ষেত্রে অ্যামং হবে ইনশাআল্লাহ। গট ইট? থ্যাংক ইউ।
এরপরেরটা দেখেন, ড্রয়ারের মধ্যে ইঁদুর আছে, এটাকে কি মিন করবেন, আপনি কিভাবে বলবেন? ড্রয়ারের মধ্যে ইঁদুরটা আগে থেকে অবস্থান করতেছে, এটা বুঝাইতেছে। এই সিচুয়েশনটাকে আপনি বলবেন ইন, ভিতরে অবস্থান করা। তাহলে the rat is in the drawer। এখন আরেকটা সিচুয়েশন আমি বলি, আই হোপ তার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ অনেকটা। আপনি ক্লাসে আসেন, এমন সময় একজন ফোন দিছে, ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে where are you, তুমি কোথায়? আর আপনি তখন রিপ্লাই করলেন আমি ক্লাসে আছি। এমন ভাবে বুঝাইতে যেতেছেন আমি তো আগের থেকে ক্লাসে। এইটা কি বলবেন কিভাবে? তাহলে আই এম ইন দ্য ক্লাস, তখন উপর থেকে যে শুনতেছে সে বুঝবে সে তো আগে থেকে ক্লাসে বসা বা ক্লাসে আছে, ক্লাস নিচ্ছে। তাহলে আই এম ইন দ্য ক্লাস, ক্লাসের ভিতরে থাকা। এখন ইন আর ইনটু এই দুটো জিনিসের পার্থক্য আপনি বুঝে নেন। ইন আর ইনটু এই দুইয়ের মধ্যে কি পার্থক্য সেটা একটু বুঝুন। সেটা কি বলেন? জি বলেন। এই ইন দিয়ে কি এটা বোঝাইতেছে উনি দীর্ঘ মানে অবস্থান করতেছে ভিতরে দীর্ঘ সময়? জি, এটাই বুঝে আমি শেষ করি, তারপরে দেখেন, যদি সিচুয়েশনটা এমন হয় যে আপনি ফোন ধরেছেন এবং বলতেছেন আমি তো ক্লাসে আছি, পরে কথা বলবো, তখন বলবেন আই এম ইন দ্য ক্লাস, আই উইল টক ইউ লেটার। আমি ক্লাসে আছি, পরে কথা বলবো। এখন মনে করেন আপনি অফিস রুমে বসে চা খাচ্ছেন, তো এমন সময় আপনার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, আপনি ফোনটা পিক করছেন, আর মনে হইলো যে আমার এখন ক্লাসে যাওয়া উচিত। আপনি কথা বলতে বলতে চা ফিনিশ হয়ে গেছে, কথা বলতে বলতে আপনি ক্লাস রুমে ঢুকলেন এবং সে জিজ্ঞাসা করলো আপনি এখন কি করছেন অথবা আপনি এখন কোথায়। তখন আপনি রিপ্লাই কি করবেন? রিপ্লাইটা করবেন কি, যেমন আমি এখানে যদি একটা বাক্য দেই আই গো টু স্কুল, মনে করেন এখানে কি বোঝায় এই টু দ্বারা? এই টু দ্বারা গো এর সাথে টু দেওয়া মানে গতি বোঝায়, গতি, যাওয়া। এখানে এই যে গো মানে যাওয়া, সেটার সাথে অ্যাডজাস্টেড টু বসলো গতি বোঝানোর জন্য। এখন আপনি এখানে একটু খেয়াল করে দেখেন, ইন ছিল আগে থেকে ভিতরে অবস্থান করা। এখন আপনি যদি ক্লাসে ঢুকলেন কথা বলতে বলতে, আর সে জিজ্ঞাসা করতেছে এখন কি করেন, এখন আপনি কি বলবেন? আমি ক্লাসে ঢুকলাম, আগে থেকে ছিলাম ব্যাপারটা তা না, আগে থেকে ছিলাম এটা হবে আই এম ইন দ্য ক্লাস, আর এখন আমি ক্লাসে ঢুকলাম এটা হবে আই এম ইনটু দ্য ক্লাস, আমি ক্লাসে ঢুকলাম। দেখেন আবারও একটু খেয়াল করেন, আমি ক্লাসে ঢুকছি তার মানে এই যে বাহির থেকে ভিতরে, ভিতর তো বুঝাইলাম ইন দিয়ে, ঠিক আছে, টু দ্বারা গতি, তার মানে বুঝাইলাম যে আমি ভিতরে ঢুকছি। আমি এখন ক্লাসে ঢুকলাম, তাহলে আই এম ইনটু দ্য ক্লাস, আমি এখন ক্লাসে ঢুকলাম। আই এম ইন দ্য ক্লাস, আমি ক্লাসে আগে থেকেই আছি। যে ফোনের ওপারে থাকবে সে বুঝবে আই এম ইনটু দ্য ক্লাস বলছে, তার মানে সে এতক্ষণ বাইরে ছিল, বাইরে থেকে ক্লাসের ভিতরে ঢুকছে। আই এম ইন দ্য ক্লাস, তখন সে বুঝে নিবে সে ক্লাসের ভিতরে আগে থেকেই আছে। তাহলে ইন ইনটু এর মধ্যে পার্থক্যটা কি? ইন মানে আগে থেকে ভিতরে থাকা, ইনটু মানে মাত্র ভিতরে যাওয়া। এখানে একটা এক্সাম্পল আমি দিয়ে দিই, মনে করেন ডুবুরি, হ্যাঁ, অথবা দা ম্যান দিয়ে বলি, দা ম্যান ডাইভ, ডুব দেওয়া, হ্যাঁ, ফার্স্ট করে দিলাম ডাইভড ইন দা ওয়াটার বা পন্ড দেই। এখন ফন্ট বেশি বড় দিয়ে ফেলছি, ওকে। দা ম্যান লোকটি ডাইভ ডুব দিল ইন দা পন্ড, পুকুরের মধ্যে আগে থেকে ডুব দিছিল। ব্যাপারটা হলো ডুব দেওয়া। ডুব দেওয়া বলতে কি বোঝায়? ডাইভড এর পরে দেখেন ডুব দেওয়ার ব্যাপারটা হলো গিয়ে আগে থেকে ভিতরে, পুকুরের ভিতরের অবস্থান করা বোঝায় না। ডাইভ মানে হলো গিয়ে ডুব দেওয়া, যেটা উপর থেকে জাম্প করছেন, পানির ভিতরে ঢুকছেন। তাহলে এটা তো আর ইন দিয়ে বলতে পারবেন না, তখন আপনার কি বলতে হবে? ইনটু, বাহির থেকে ভিতরে প্রবেশ করা, পানির ভিতরে প্রবেশ করা বুঝাইছে। তাহলে ডাইভড ইনটু দ্য পন্ড, পুকুরে ডুব দিল। তাহলে এইখানে ইনটু দ্বারা কি বুঝাইলো, ইন দ্বারা কি বুঝাইলো, এই পার্থক্য আমি বোঝানোর চেষ্টা করছি। আপনারা কি ইন আর ইনটুর পার্থক্যটা বুঝতে পেরেছেন সবাই? জি, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। এখন যদিও আমি ব্যাপারগুলো প্রসঙ্গক্রমে টানতেছি, কিন্তু
খুবই ইম্পর্টেন্ট এবং আপনাদের অবশ্যই জানা থাকা চাই, তাহলে দেখবেন কথা বলাটা কত সহজ লাগতেছে ইনশাআল্লাহ, নির্ভুল এবং সহজ হবে আশা রাখি। দেখেন অন আর অন টু অলরেডি আমি অন বলে ফেলছি, কোনো কিছুর উপরে থাকা। এখন অন টু বলতে গিয়ে আমি অনের আরো কয়েকটা এক্সাম্পল চেনে দিই, আশা রাখি তখন ইজি লাগবে ইনশাআল্লাহ। যেমন একটু খেয়াল করে দেখেন, আপনি সেম ওই যে ফোনে কথা বলতেছেন অথবা আপনি পড়তেছেন, আপনাকে ফোন দিয়েছে, আপনি ফোনে কথা বলতেছেন, বোঝার সুবিধার জন্য ফোনের কথাটাই বলতেছেন। এখন বাড়ি থেকে আপনার কোনো রিলেটিভ জিজ্ঞাসা করছে আপনার ছোট ভাইয়ের ব্যাপারে, এই ছোটটাই কি করে রে, তখন আপনি উত্তর করলেন ছোট ভাই সোফায় বসে আছে। তখন কি বলবেন? মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ সিটিং অন দ্য সোফা। যদি বিছানা বলেন অন দ্য বেড, উপরে আছে, অলরেডি আছে। এখন রুমের মধ্যে ভাই নাই, আপনি কথা বলতেছেন, তখন বলতেছে যে এই ছোটটাই কই রে, কই জানি গিয়েছে, বলতে পারি না, আবার এসে করবে একটু পরে, তো অন্যান্য কথা হইতেছে, একটু পরে আবার বলতেছে ছোটটাই কি করে এখন, তখন বলতেছে মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ অন টু দ্য বেড বা অন টু দ্য সোফা। এটা কি মিন করলো? সোফার উপরে বসে আছে, ঠিক আছে বুঝলাম, এটা হলো সোফার উপরে বসেছে। অন মানে উপরে, টু মানে গতি, ওই যে ইন ভিতরে, ইন টু মানে গতি, তাহলে ইন টু ভিতরে প্রবেশ করা, একই রকম অন মানে বস উপরে, অন টু মানে উপরে বসা, রানিং ছিল এসে বসছে। তাহলে আমি যদি বলি আই এম অন দ্য টেবল অথবা আই অন দ্য চেয়ার, তখন কি বুঝবে? হ্যাঁ, চেয়ার আগে থেকে বসা, আই এম সিটিং অন দ্য চেয়ার। আমি যদি বলি আই এম সিটিং অন টু দ্য চেয়ার, তাহলে বুঝবে যে সে হাইটে এসে এই চেয়ারে এখন বসছে। অন আর অন টু পার্থক্যটা কি বুঝা গেছে? জি। এক্সেলেন্ট। এখন দেখেন তাহলে এই যে ইঁদুরের অবস্থানটা ড্রয়ারের ভিতরে, এটা কি তাহলে ইন বলা যায় কিনা? ইন বলা যায়। তাহলে দ্য rat is in the drawer। এরপরে দেখেন নেক্সট টু আর বিহাইন্ড। বিহাইন্ড মানে পিছনে, এটা আমরা জানি। তাহলে ডগটা চেয়ারের পিছনে আছে, তাহলে কি হবে? দ্য ডগ, ডানেরটা বলতেছি, এই যেটা বলতেছি, দ্য ডগ ইজ বিহাইন্ড দ্য চেয়ার। তাহলে কুকুরটা চেয়ারের পিছনে আছে, এটা বুঝতে আমাদের কোনো সমস্যা নেই। এখন তারপরেরটা একটু বোঝার চেষ্টা করেন। কুকুরটা মানুষটির বা ছেলেটির পরেই আছে বা পাশে আছে। পরেই থাকা বা পাশে থাকা, পাশে থাকার একটা ইংরেজি আছে বিসাইড। বিসাইড, খেয়াল করেন, বিসাইড মানে পাশে। আপনি সেটা দিয়ে বলতে পারেন যে আমার বন্ধু আমার পাশে বসা, তাহলে মাই ফ্রেন্ড ইজ সিটিং বিসাইড মি, বিসাইড। আর নেক্সট টু মানে হলো কি ঠিক পরে। যদি এইরকম বলা হয়, মনে করেন আপনার হাতে একটা ছুরি দিয়ে দিছে, ছুরি দিয়ে বলতেছে ওই যে ফুল হাতে যে ছেলেটা বসা আছে, ওই ছেলেটার পরে যে ছেলেটা বসা আছে, সেই ছেলেটাকে গিয়া হত্যা করো। এই পরে দ্বারা আপনি কি বুঝবেন? তার ঠিক ইমিডিয়েট পরে যে বসা আছে তাকে মিন করবে। এই পরেটা নেক্সট দিয়ে বোঝায়। আপনার রুমে একটা ওয়ার্ড্রোব আছে মনে করেন, এবং আপনি বলতেছেন আমার সোফাটা ওয়ার্ড্রোবের ঠিক পরেই বসানো, এই পরেটাকে নেক্সট টু বলবেন। তাহলে নেক্সট টু মানে পড়বে, পরেরটা বা পরবর্তীটা, এটা বুঝতে কি কোনো সমস্যা? বিসাইড মানে পাশেরটা। পাশ আর পরবর্তী কিন্তু দুইটা দুই জিনিস। আপনি যা বুঝাইতে চান সেই প্রেপোজিশনটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ। এই পর্যন্ত যা বলেছি তাকে বুঝতে পেরেছেন? জি। নেক্সট এরটা একটু বোঝা দিলে ভালো হতো, এটা বুঝিনি এখনো। নেক্সট এরটা যদি আপনি এইভাবে, আচ্ছা নেক্সট এরটা যদি বলি, সেটা হলো গিয়ে পরবর্তীটা বোঝায়। নেক্সট আপনি বলেন না, যখন বাচ্চাদের পরীক্ষা নেন, একজনের পরীক্ষা নেওয়া হয়েছে তখন বলেন নেক্সট, তখন কি ঠিক তার পরবর্তী জন চলে আসে না? একই রকম ভাবে রোলের দিক থেকে দেখতে বললে এইরকম ভাবে আসে। কিন্তু যদি আপনি
পরীক্ষাটা নেন এইভাবে যে ফার্স্ট বেঞ্চ এ যে বসা আছো সে আসছে পরীক্ষা দিল, এবার বলতেছেন আমি যা বলবো একটা বেঞ্চের পরের জন যে আছে সে আসবা, আপনি বলছেন নেক্সট, নেক্সট বলতে ঠিক তার পরের বেঞ্চেরটা বুঝাবে, তার মানে পরবর্তী বোঝানোর জন্য বেসিক্যালি নেক্সট কথাটা ব্যবহার হয়। এবার সিরিয়ালে লাইনে দাঁড়াইলে যে পরবর্তী, সেই পরবর্তীও বলতে পারেন, গাছের সারির পরবর্তীও বলতে পারেন, বন্ধু বান্ধব বসে আছে পরবর্তী বলতে পারেন, পরবর্তী বুঝাইলেই হয়। ঘরের মধ্যে সোফা, সোফার পাশে এইটা, এইটার পাশে ওইটা, এইটার পরে ওইটা আছে, ওইটার পরে ওইটা আছে, পরে কথাটা বোঝানোর জন্য মূলত নেক্সট কথাটা ব্যবহার হয়। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এইটুক তো বুঝতে পারছি স্যার, কিন্তু যে ডিসাইড সহ যদি একই বাক্যে আসে দুইটা, তাহলে কেমনে কি করবো? না, এখানে আসলে ডিসাইড অর্থ কি? পাশে, ঠিক না? এখন মনে করেন একটা লাইনে দাঁড়াইছেন, ঠিক আছে? আপনি একটা লাইনে দাঁড়াইছেন, আর আপনি যে সিটে বসা আছেন সেই সিটের পাশে একটা বন্ধু বসা, এই দুইটা জিনিস কি এক? জি না স্যার। হ্যাঁ, আপনি আপনার বন্ধু, মানে বন্ধু যদি আপনার ঠিক পিছনে থাকে, তখন যে কেউ বলবে যে তার বন্ধুটা ঠিক তার পরেই আছে, ওইটাকে কি হবে? এটা নেক্সট দিয়ে বলবে। তো এরপরে যদি আপনাকে কেউ বলে যে ভাই আপনার বাসাটা কোথায়, তখন আপনি দূরে দেখায় দিতেছেন, ও যে টিনের চাল দেখা যায় না চকচক করতেছে, ঠিক তার পরের বাড়িটাই আমার, এটাকে কি বলবেন তখন? নেক্সট। নেক্সট টু, পরের বাড়িটা আমার। বুঝতে পেরেছেন? এখন জি। বাড়িটা মনে করেন পাশাপাশি আছে, তখন বলতেছেন ও যে রঙিন চালটা দেখা যায় না, রঙিন চালের ঠিক পাশের বাড়িটা আমার। পাশে আর পরে কি হইল? জি না স্যার, পাশে হলো বিসাইড আর পরে হলো নেক্সট। এখন কি ক্লিয়ার আপনি? জি স্যার। থ্যাংক ইউ। দেখেন, এইখানে আমি যা বর্ণনা করছি, এটা আমি আরো বাড়তি অনেক কিছুই বলেছি বোঝানোর সুবিধার্থে, এইগুলো আরেকটু ইংলিশে আর কি বিস্তারিত লেখা আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। সিচুয়েশন গুলো আমি বাংলায় বুঝিয়ে দিয়েছি, এখানে ইংলিশে আছে, আপনারা এগুলো পড়বেন ইনশাআল্লাহ। এ পর্যন্ত হয়ে যাবে। এরপরে এইখানে দেখেন ইন, এগুলো দিয়ে বাক্য তৈরি করে দেওয়া আছে। ইন, অন, আন্ডার, নেক্সট টু, বিটুইন, অ্যামং, in front of, behind, above, below, near। এই নিয়া কথাটা এখানে নতুন। নিয়া মানে কি? নিকটে। নিয়া মানে নিকটে, নিয়ার মানে নিকটে, কাছে। বুঝতে পেরেছেন? এখন আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে ভাই এইখানে আশেপাশে কি মসজিদ আছে? মসজিদ, এখন আপনি উত্তর করতেছেন জি ভাই মসজিদ তো আছে, কিন্তু আপনি চিনবেন কিনা, ওই যে দেখেন ওই যে বড় স্কুলটা দেখা যায় না, ওই বড় স্কুলটার কাছেই আছে, আপনি গিয়ে জিজ্ঞাসা করলেই বলে দিবে। এই কাছে, এইটাকে বলে নিয়া। আবার আপনি আপনার স্টুডেন্টকে বলতেছেন, বেয়াদবি করছে মনে করেন, তখন বলতেছেন এই এদিকে, ও আসছে ওই যে তারপরেও 2 মিটার দূরে আছে, এই আমার কাছে আয়, ওই কাছেটা হলো নিয়া। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, কিন্তু মসজিদ দেখানোর জন্য যে দূরে স্কুলটা দেখালে তো দূরেরটা কি হবে? সেটা ডিফারেন্ট জিনিস। এই যে তারপরেরটাই আসছে দেখেন, far from। far from মানে কি? দূরে থাকা, ঠিক আছে? তো এইখানে আপনি যেটা জিজ্ঞাসা করেছেন সেটার উত্তরটা আমি একটু পরে দিচ্ছি, ওটা আপনার মাথায় রেখেন না, ওটা কেউই মাথায় নিয়েন না। far from মানে কি? দূরে আছে। এই দূরে থাকা আসলে মূলত মনে করেন এইরকম, আমার বাড়ি থেকে স্কুলটা অনেক দূরে, এই কথাটা আপনি কাউকে বুঝাইতে চান, তাহলে দ্য স্কুল ইজ ফার ফ্রম মাই হোম, আমার বাড়ি থেকে অনেক দূরে। আবার আপনি বুঝাইতে চাইতেছেন যে মনে করেন আমার ছোট ভাই আমার থেকে অনেক দূরে চলে গেছে, তাহলে এটাকে কি বলবেন? ফার ফ্রম বলবেন।
তো যত দূরে বুঝাইতে চান সেটাকে আপনি ফা ফ্রম বলতে পারেন। ফা মানে হলো কি দূরে, ঠিক আছে, এটা ফার বলি, যেটা রত সাউন্ড হবে না, দ্যাটস ফা বলতেছি। তো ফার অর্থ দূরে। তো ফা ফ্রম কোনো কিছু থেকে দূরে, ফ্রম মানে থেকে, হ্যাঁ, ফা ফ্রম মানে কোনো কিছু থেকে দূরে। এরপরে এট আপনি অলরেডি শিখেছেন স্থান বোঝানোর জন্য, ওইগুলো ভালো মতো মনোযোগ দিয়ে পড়বেন। হ্যাঁ, আমি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। শুধু একটু আগে কুকুর বিড়ালের অবস্থান দেখছেন, এখন শুধু বলের অবস্থানটা। ইন দা বক্স, অন দা বক্স, আন্ডার দা বক্স। আমি একটু জুম করি আর ভালো বুঝতে পারবেন। দেখেন প্রথমটা, ইন দা বক্স, অন দা বক্স, আন্ডার দা বক্স, নেক্সট টু দা বক্স। এই যে আপনার ডেস্ক কি কিন্তু মাথার উপরে, হ্যাঁ, আর এই আপনি নিচে। আপনাকে বুঝাইতে চাইলে আন্ডার বলবেন, আর ডেস্ক কে বুঝাইতে চাইলে অন বলবেন। এরপরে নেক্সট টু দা, নেক্সট টু মানে কি ওই যে দেখছেন ঠিক তারপরে। এরপরে এটা হলো বিটুইন, অ্যামং, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, অ্যাবভ, বিলো, নিয়ার, ফার ফ্রম, ওই যে দূরে দেখেন বাক্স কই আর বল কই, অ্যাট। তো এইটা এই সব কিছু কি প্লেসের উপরে, কুকুর বিড়াল দিয়ে বোঝার শেষ, এখন বক্স আর বল দিয়ে বুঝবেন, এই আর কি। এরপরে এইটার উপরে বেস করে এই সেন্টেন্স গুলো আবার দেয়া আছে, মনোযোগ দিয়ে যদি পড়েন তাহলে আপনার ওই প্লেসমেন্ট বুঝতে আশা রাখি, বা এই মুভমেন্ট প্লেসমেন্ট যেটাই বলেন, প্লেস বেসড প্রেপোজিশনে আশা রাখি ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। মুভমেন্টটা এখন আমরা একটু ডিসকাস করব। একটু আগে গেছে হলো কি প্লেস, কোনো একটা জায়গায় আছে, আর এখন বলবো মুভমেন্ট মানে কি স্থির জায়গায় নাই, সেটা নড়াচড়া করলে এই নড়াচড়া কেন্দ্রিক আর কি কিছু প্রেপোজিশন আছে। যেমন বলটা এখানে দেখেন খেয়াল করে, বলটা সিঁড়ি বেয়ে নিচে পড়ে যাচ্ছে, আর বলের জায়গায় মানুষ চিন্তা করেন, মানুষটা সিঁড়ি বেয়ে নিচে নামতেছে, মানুষটা সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে। এই যে এটাকে ডাউন বলবে, ক্লাইম্ব ডাউন, আর ক্লাইম্ব আপ। এটা যদি ড্রপ খেয়ে খেয়ে নিচে পড়ে তখন আপনি ড্রপিং ডাউন, ড্রপিং আপ বা এরকম কিছু বলতে পারেন। এরপরে দেখেন আউট অফ, আউট অফ মানে বাহিরে, বাহিরে, এই যে আউট অফ। ইনটু ভিতরে, তাহলে বলটাকে ভিতরে রাখা ইনটু বলবেন, বলটাকে বক্সের বাহিরে রাখা এটাকে আউট অফ বলবেন। যখন আপনি কোন স্টুডেন্টকে বলেন রাগান্বিত হয়ে এই ক্লাস থেকে বের হয়ে যা, এইরকম কথা যে আপনি বলেন ইংলিশে, তখন কি বলবেন? গেট আউট অফ দা ক্লাস, ক্লাসের বাইরে বের হয়ে যাও। তো ইনটু, কাম ইনটু দা ক্লাস, ক্লাসের ভিতরে ঢুকো। তো আউট অফ আর ইনটু এইভাবে বুঝায়। টুয়ার্ডস আর টু, এটার একটা পার্থক্য আছে, এটা আমি বলবো একটু পরে, বলি এটা লাস্টে বলি, হ্যাঁ। এরপরে অ্যাওয়ে, এখন আপনি মনে করেন খুব বেশি রেগে গেছেন, রেগে গিয়ে ছোট বোনটাকে বলতেছেন অথবা ছোট ভাইটাকে বলতেছেন দূরে চলে যা, তার মানে এইখানে দাঁড়াইস না, দাঁড়াইলে মাইর খাবি, তুই দূরে চলে যা, আমাকে আর রাগাইস না। বা তোর দুই চোখ যেদিকে মনে চায় চলে যা, দূরে চলে যা। এইটাকে চলে যাওয়া, এটাকে অ্যাওয়ে বলে, ঠিক আছে। সরে যাওয়া, দূরে চলে যাওয়া, এরকম বুঝাবে অ্যাওয়ে। চলে যাওয়া বুঝাবে, ঠিক আছে। অ্যাওয়ে মানে কি চলে যাওয়া বুঝাবে, এটা একটু খেয়াল করেন তাহলে হবে। এরপরে ফার্স্ট দ্য বক্স, এই ফার্স্টের মানেটা কি একটু খেয়াল করেন। এই ফার্স্ট মানে অতীত না, এই ফার্স্ট মানে অতিক্রম করা। যেমন আপনি বাইকে বসা, বাইক চালাইতেছেন, বাইক চালায়া যাইতেছেন, স্কুলটা অতিক্রম করছেন, মানে বাইক দিয়ে রাস্তা দিয়ে যেতেছেন, পাশে স্কুল, স্কুল অতিক্রম করছেন। কারোর সাথে কথা হয়েছে, ভাই আপনি এখন আছেন কোথায়, তখন বলবেন যে আমি এইমাত্র স্কুল অতিক্রম করলাম। ওইটাকে বলবেন কি ফার্স্ট দ্য স্কুল, স্কুল অতিক্রম করলাম। আর এখানে একই রকম ভাবে এই দেখেন অ্যারো চিহ্ন দিয়ে বুঝাই দিছে যে এটাকে অতিক্রম করে চলে যাবে, ভিতর দিয়ে যাবে না কিন্তু, সাইডে ফেলে চলে যাবে, এটা মিন করবে। ওভার, ওভার তো বুঝেই ফেলছি অলরেডি, ওভার দ্য বক্স, ওইটা উপর দিয়ে চাঁদের উপর দিয়ে যাবে আর কি। এরপরে অন টু, এই যে অন টু দ্য সোফা একটু আগে শিখছি, অন টু দ্য বক্স, অন টু দ্য টেবল, অন টু দ্য বেড, যেটাই বলেন। অফ, অফ, ও ডাবল এফ, অফ দ্য বক্স, তার মানে উপরে যে ছিল নাড়া লেগে নিচে পড়ে গেছে। একই রকম ভাবে ঘোড়ার উপরে যে বসা ছিল, কোনো না কোনো কারণে সে ঘোড়ার উপর থেকে ছুটে পড়ে গেছে বা পড়ে গেছে নিচে, এইটাকে ও ডাবল এফ, অফ দিয়ে বলতে হবে। রাউন্ড মানে চারোদিকে, চারোদিকে কুকুর ঘুরঘুর করতেছে, শিয়াল ঘুরঘুর করতেছে, এটাকে, বা অসৎ বন্ধু ঘুরঘুর করতেছে, এইটাকে রাউন্ড বলবেন, ঠিক আছে। আন্ডার, নিচে, এটা আপনারা জানেন অলরেডি। এখানে তারপরে তিনটা দেখেন,
along রাস্তার এই যে মাঝখান দিয়ে যাওয়া, খেয়াল করে দেখেন, along মাঝখান দিয়ে যাওয়া। ক্রস, across যেটা, ক্রস করা যেটা, রাস্তার মাঝখান থেকে রাস্তা পার হয়ে যাওয়া যেটা, এটা across। আর রাস্তার মাঝ বরাবর যাওয়া, এটা along। এরপরে হলো গিয়ে থ্রু, মানে মধ্য দিয়ে, পাইপের মধ্য দিয়ে, টানেলের মধ্য দিয়ে, মাঠের মধ্য দিয়ে, জঙ্গলের মধ্য দিয়ে। এই মধ্য দিয়ে বললে, মাঝখান দিয়ে বললে থ্রু বলবেন, মাঝখান দিয়ে বললে থ্রু বলবেন। রাস্তা পার হওয়াকে অ্যাক্রস বলবেন, রাস্তার মধ্য দিয়ে হাঁটাটাকে অ্যালং বলবেন, রাস্তার পাশ দিয়ে হাঁটাটাকে বিওয়াই, বাই বলবেন। তো এই কথাগুলো যদি আপনার মনে থাকে তাহলে ভালো। এখন শুধুমাত্র টু আর টুয়ার্ডস নিয়ে একটু বলবো। টু বলতে বেসিক্যালি কি বোঝায়? গতি বোঝায়, একটু আগে শিখেছি আমরা। তাহলে উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই, গো টু। তাহলে গো এর পরে টু দিলাম। এখন টু আর টুয়ার্ডস এর যদি একটা মানে পার্থক্য বোঝার চেষ্টা করেন, টু এটা হলো গিয়ে ফিক্সড একটা ডেস্টিনেশন, আর টুয়ার্ডস একটা হলো গিয়ে নন ফিক্সড ডেস্টিনেশন। তার মানে টু দ্বারা একেবারে স্পেসিফিক কোথায় যাব সেই জিনিসটা বোঝায়, টুয়ার্ডস দ্বারা স্পেসিফিক কোথায় যাব সেই জিনিসটা বোঝায় না। যেমন আপনার সাথে রাস্তায় আপনার একটা ফ্রেন্ডের দেখা, হ্যাঁ কথা শুনবে ইনশাআল্লাহ, আগে শুনে নেন আমার কথা। রাস্তায় আপনার ফ্রেন্ড আপনাকে দেখতেছে যে আপনি তাড়াহুড়ো করে যাচ্ছেন, তখন আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি কোথায় যান? আপনি বলতেছেন যে ভাই আমি এখন মার্কেটে যাই। এই ব্যক্তি কি বুঝবে? মার্কেটে যাইতেছে, কিছু কিনতে যায় হয়তো বা। আবার ওই দিন এইভাবে পার হইলো, তার পরের দিন কোন একটা পার্সেল আসছে আপনার, তখন আপনি বললেন যে ভাই পার্সেলটা নিয়ে এত নম্বর রোডের এখানে আসেন, ওই মার্কেটের পাশ দিয়ে এই রোডটা গেছে, এখানে আসেন। এখন আপনি তাড়াহুড়া করে যেতেছেন, আপনার বন্ধু জিজ্ঞাসা করে, ব্যাপার কি ভাই, আপনি কই যান? এই তো ভাই একটু মার্কেটের দিকে যাই। আগের দিন রিপ্লাই করছিলেন মার্কেটে যাই, তখন বন্ধু চিন্তা করছে বা সে চিন্তা করছে মার্কেটে যায় মানে কিছু কেনাকাটা করবে হয়তো বা, এই কারণে যায়, মার্কেটেই যায়। মার্কেটটাকে উদ্দেশ্য বুঝাইছে, টার্গেট বুঝাইছে, ডেস্টিনেশন বুঝাইছে, যেখানে গিয়ে থামবে বুঝায়। তারপরেরটাতে ভাই আমি মার্কেটের দিকে যাই, এর দ্বারা কেউ কি বুঝবে যে আসলে মার্কেটে কেনাকাটার জন্য যায়, নাকি মার্কেটের আশেপাশে কোনো একটা কাজ করার জন্য সে যাচ্ছে, বা কোনো একটা প্রয়োজন মেটানোর জন্য যাচ্ছে, যেটা মার্কেটে যাওয়া, মার্কেটের ভিতরে ঢোকা মিন করবে না। এখন কেউ যদি আপনাকে বলে যে ভাই আমি স্কুলে যাই, তখন আপনি বুঝবেন যে স্কুলের ভিতরে যাবে পড়াশোনা করা বা অন্য কোনো কাজ। আর যদি বলে ভাই আমি স্কুলের দিকে যাই, তাহলে বুঝবে যে আসলে এটা স্কুলের গেটের ভিতরেই ঢুকবে না। তাহলে দিকে যাওয়া সেটা নন ফিক্সড ডেস্টিনেশন, কোনো ফিক্সড কোনো ডেস্টিনেশন বুঝায় না, তাহলে এটাকে টুয়ার্ডস দ্বারা বুঝাবে। এরপরে যদি বুঝায় যে আমি মার্কেটে যাচ্ছি অথবা আমি স্কুলে যাচ্ছি, তখন এটা কি হবে? আই এম গোয়িং টু দ্য স্কুল অথবা আই এম গোয়িং টু দ্য মার্কেট, এইটা টু দিয়ে হবে। যদি বলে মার্কেটের দিকে যাচ্ছি, অন্য কোনো কাজ, আশেপাশের কোনো একটা কাজ করবে, দিকে যাওয়া, তখন টুয়ার্ডস দিয়ে বুঝাবে। আমার এই কথা কি বোঝা গেছে, টু এবং টুয়ার্ডস এর পার্থক্যটা? টু এবং টুয়ার্ডস এর পার্থক্যটা বোঝা গেলে হ্যাঁ বলেন, আর যদি বোঝা না যায় তাহলে তো বলতেই পারবেন, নো প্রবলেম। জি বুঝেছি। শুধু এতটুকু, টু টুয়ার্ডস এর জানতে চাইছি, শুধু, অন্য কিছু না। আচ্ছা জি বুঝতে পেরেছি। ওকে, এবার সার্বিক জিজ্ঞাসা করতে পারবেন। ইব্রাহিম খলিল ভাই আগে বলেন যে কেন রাইজ করছিলেন হ্যান্ড রাইজ কেন করেছিলেন, কি জিজ্ঞাসা করেন? স্যার আমার জিজ্ঞাসা এইটা আর একটু স্ক্রল করেন নিচে যান একটু। স্যার এই জায়গা হলো এলং, রাস্তার মাঝখানে দিয়ে যাওয়া, আর পরেরটা হলো এটা মাঝখান দিয়ে যাওয়া। তো দুইটা মাঝখানে, তাহলে দুইটার পার্থক্যটা যদি আর একটু বোঝাই দিতেন। এটা হলো গিয়ে একটা রাস্তা পার হওয়া, না রাস্তা পার হওয়া একদিনে, মানে প্রথমটা আর তৃতীয় নাম্বারটা, প্রথমটা দ্বিতীয়টা, দেখেন এলং, তৃতীয় দেখেন এলং, আগে এটা দেখেন, আর
সব এলংটা বুঝছেন আপনি? যে এটা বুঝছি যে রাস্তার মাঝখান দিয়ে আমি যাইতেছি, কিন্তু এই যে হ্যাঁ। আপনার তৃতীয় নাম্বার তিন নাম্বারটা দেখেন, এটা হলো পাইপ অথবা টিউব, এদের মধ্য দিয়ে বলগুলো বাইর করতেছেন বা পার করে দিছেন। যে পাইপের মধ্য দিয়ে পানি বের হয় না, জি। যখন গাছে পানি দেন তখন টাঙ্কি থেকে পানিটা পাইপের মধ্য দিয়ে বের হয়। কিন্তু স্যার আপনি ঠিক তো? বন দিয়ে যে বুঝাইছিলেন, পাহাড় দিয়ে বা বন দিয়ে, এটা না, ওইটাও বলবো আমি, আগে এটা মাঝখান দিয়ে আসছে। জি জি বুঝতে পারছি। হ্যাঁ, মানে এখন আপনার কোয়েশ্চেনটা আমি খুব খুশি হলাম এই কোয়েশ্চেনটা করাতে। এটা হলো গিয়ে এখন দেখেন এই থ্রু আর কয়েকটা ভাবে বলা যাবে। ভাই মনে করেন ইব্রাহিম আমাদের সামনে জি, অফ থাকলে ভয়েস ও হ্যাঁ, আপনি ইব্রাহিম খলিল ভাই আপনি মিউট করে ফেলেন, রিপিট করতেছে হয়তো বা। আচ্ছা, এখন কথাটা হলো গিয়ে মনে করেন আপনার মাদ্রাসার সামনে একটা মাঠ আছে, একটু ইমাজিন করেন। হ্যাঁ, এই মাঠ এর শেপ বক্স চিন্তা করেন। আমরা আবার এখানে একটু ড্র করি একটা, কোনো প্রবলেম নাই। খেয়াল করেন এখন। হ্যাঁ, এখানে মনে করেন এটা আপনার মাদ্রাসা মনে করেন সাপোজ। হ্যাঁ, আর এইটা হলো কি বড় একটা মাঠ। এখন আপনার এই মাদ্রাসায় যাওয়ার রাস্তা হলো গিয়ে এইখান থেকে ঘুরে, এই দেখেন এই যে মাউসটা খেয়াল করেন, এইখান থেকে ঘুরে গিয়ে রাস্তা ধরে এই মাদ্রাসায় ঢুকবে। এখন আপনার আর এত প্যারা ভালো লাগে না, আপনি কি করলেন, এইখানে দাঁড়িয়ে, মাউস দেখা যাচ্ছে নিশ্চয়ই, এখানে দাঁড়িয়ে আপনি সরাসরি এই মাঠটাকে এইভাবে পার হয়েছেন। এই যে পুরো রাস্তা ধরে না গিয়ে আপনি কি করছেন, মাঠের এই দিক থেকে সরাসরি আপনি মাদ্রাসায় চলে গেছেন। এমনটা হয় কিন্তু। তো এইটা বুঝাবে হলো গিয়ে মাঠটাকে ক্রস করা, এটাকে আপনি কিভাবে বলবেন, এইখানে দেখেন এই যে অ্যাক্রস, এইভাবে বলবেন অ্যাক্রস। এখন যদি সেম জিনিসটাই আপনি এইভাবে এবার চিন্তা করেন, আমার মাউসটা নিশ্চয়ই দেখা যাচ্ছে, আপনি যদি কোনো খেলা বা কোনো কারণে অথবা বন্ধুর সাথে হাঁটতেছেন, এইভাবে যাইতেছেন, খেয়াল করেন এটা মাঠের মধ্য দিয়ে গেলেন কিনা বলেন, এটা মাঠের সেন্টারটাকে কেন্দ্র করে গেছেন, কিন্তু এই মধ্য দিয়ে যাওয়াটাকে থ্রু বলে। অথবা আপনি এইখান থেকে এইভাবে মাঝখানে সেন্টারকে কেন্দ্র করে আপনি আসছেন, এই সেন্টারকে কেন্দ্র করে আসা, এটাকে পার হওয়া বলবে না, এটা মধ্য দিয়ে আসা যাওয়া হাঁটা এগুলো বুঝাবে। তাহলে মধ্য দিয়ে যাওয়া, পাস হওয়া, এইটাকে আপনি বলবেন থ্রু। আই এম ওয়াকিং থ্রু দ্য ফিল্ড, আমি মাঠের মধ্য দিয়ে হাঁটতেছি। আই এম ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, আমি জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতেছি। ওয়াটার ইজ পাসিং থ্রু দ্য পাইপ, তাহলে ওয়াটার পাস হইতেছে কিসের থ্রুতে, পাইপের থ্রুতে। তাহলে এই মাঝখান দিয়ে যাওয়া, এটা যে থ্রু, এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। এখন কি প্রবলেম আছে? জি না, এটা তার প্রবলেম নেই। তাহলে রাস্তাটা ওটা তো কি বুঝলাম না, এটাও তো মাঝখান দিয়ে যেতেছি, রাস্তাটাও মাঝখান দিয়ে যেতেছি। হ্যাঁ, এই যে রাস্তা পার হয়েছে, ঠিক না? রাস্তা পার হওয়া অর্থ হলো অ্যাক্রস, পার হওয়া। জি না স্যার, এলং অ্যালং, এটা হলো গিয়ে মনে করেন ঈদের সময় রাস্তাটা ফাঁকা পাইছেন আপনি। হ্যাঁ, তখন এই রাস্তার কি কোনো মাথা মুন্ডু আছে? জঙ্গলের যেমন মাঝখানে সেন্টার ধরে পার হওয়া মানে হাঁটা বুঝাইতেছে, এইখানে বুঝাইতেছে আপনি রাস্তা ফাঁকা পাইছেন, বন্ধু বান্ধব নিয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছেন, কোনো বাইক রিক্সা কোনো কিছুই যায় না, পুরো জনশূন্য রাস্তা অথবা গাড়ি শূন্য রাস্তা, আপনি কি করতেছেন, আনন্দে রাস্তার মাঝখান দিয়ে এইভাবে হাঁটতেছেন। এইটা কোন সুনির্দিষ্ট কোন স্পেসের কোন জায়গার সেন্টারকে কেন্দ্র করে যাওয়া, সেটা হলো থ্রু।
মধ্য দিয়ে যাওয়া সেটা হলো ট্রু। আর রাস্তা ধরে যাওয়া, খেয়াল করেন, রাস্তা ধরে হাঁটা এটাকে বলে অ্যালং। দুইয়ের মধ্যে পার্থক্য আছে কিন্তু। তার মানে রাস্তা ধরে যাওয়া যেটা সেটা হলো অ্যালং, আর কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া সেটাকে বলে থ্রু। বুঝতে পেরেছেন? জি স্যার, এখন বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তো এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে, আমরা ভিডিওটা শেষ করে ফেলছি, এটা এক্সাম্পল কিছু দেয়া আছে, এগুলো পড়বেন ইনশাআল্লাহ। এইবার কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে সে অবশ্যই আমাকে এখন বলতে পারেন ইনশাআল্লাহ। জি ভাই, যদি বলি হসপিটালে আছি তাহলে অ্যাট বলবো এখানে নাকি ইন বলবো? কারণ ফেস না এটা। হসপিটালে না, যদি তুমি বলো যে আমি হসপিটালে আছি তাহলে বলবা আই এম এট দ্য হসপিটাল, কারণ তুমি জায়গা বুঝাইতে চাইতেছো, ঠিক আছে? এরপরে মজার ব্যাপার হলো কি, তুমি কাউরে বলছো ফোনে যে জিজ্ঞাসা করছে, বারবার ফোন কথা আনতেছি তোমাদের বোঝার সুবিধার জন্য, কিন্তু কেউ একজন জিজ্ঞাসা করলো যে ভাই আপনি এখন কোথায় আছেন, আপনি রিপ্লাই করলেন আমি এখন হসপিটালে আছি। সে শুনে তো খুব বেশি টেনশনে পড়ে গেছে, বলতেছে ভাই কে অসুস্থ? বললেন যে আসলে এই অমুক অসুস্থ, আমার ছোট ভাইটা অসুস্থ। ও দৌড়াইয়া গাড়ি নিয়ে চলে আসছে, আসার পরে দেখে যে হসপিটালে আপনি নাই। এখন জিজ্ঞাসা করতেছে ভাই আপনি কোথায়? আমি তো হসপিটালের গেটে। তখন আপনি রিপ্লাই করলেন যে ভাই আমি তো হসপিটালের ভিতরে আছি। তখন কি বলবেন? আই এম ইন দা হসপিটাল। পার্থক্য বোঝা গেছে? জি, বুঝতে পেরেছি। ওকে, আর কারো কোনো জিজ্ঞাসা? আমি যতটুকু সম্ভব ডিপ ডাইভ দিয়েছি, যতটা সম্ভব সহজে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি একটু স্টাডি ভালো মতো করেন তাহলে ইনশাআল্লাহ খুবই ভালো হবে আপনাদের জন্য। নেক্সট ক্লাসের কাজ আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনাদের আজকে হ্যাভ ভার্বের হ্যাড ছিল, ঠিক না? নেক্সট ক্লাসের কাজ উইল হ্যাভ, ঠিক তার পরেরটা। হ্যাঁ, নেক্সট ক্লাসের কাজ উইল হ্যাভ। এইখানে 12টা দেওয়া আছে। যেই কাজটা করবেন সেটা হলো গিয়ে, আজকে ছিল 3টে পড়া একজনকে দিতে হবে, 3টে রেকর্ড করতে হবে, আর বাকি 6টা ভয়েস ক্লিপ করতে হবে, এই তো? রেসপন্স করেন। না না জি না স্যার। কি ছিল এটা বলতে হবে তো, আমি কি বলতে নাকি? হ্যাঁ বলেন, কি ছিল? স্যার ট্রান্সলেশন ধরানো ছিল 10টা 10টা। আচ্ছা, তারপর? আর হলো হেড ভার্ব দিয়ে প্রথম 6টা ছিল হলো রেকর্ড, পরে দ্বিতীয় 3টা ছিল ভিডিও। আচ্ছা আচ্ছা, মানে কাউকে পড়া দেওয়া ছিল না, এই মানে হেড ভার্ব কাউকে পড়া দেওয়া ছিল না, এটা হলো রেকর্ড করা আর ভিডিও তৈরি করা ছিল। ওকে ওকে, এখন তাহলে নেক্সট ক্লাসের কাজটা দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই যে প্রেপোজিশন 2 দিনে 2টা পড়াইছি না? শুনতেছেন? 2 দিনে 2টা প্রেপোজিশন পড়াইছি। এই 2টা প্রেপোজিশন কাউকে না কাউকে শিখাইতে হবে এবং তার সাথে আলোচনা করবেন, শিখাবেন, বুঝাবেন তাকে, এবং আপনার পড়া ধরবে, সে আপনার কাছ থেকে শুনবে সব। এরপরে বলবেন ঠিক আছে ভাই আপনি অ্যাবভ দ্বারা কি বুঝছেন বলেন তো। তখন আপনি অ্যাবভ দিয়ে কি বুঝছেন এটা বলবেন আর একটা এক্সাম্পল বলে দিবেন। এরকম 4-5টা জিনিস ধরবে। এই 2টা টাইম বেসড প্রেপোজিশন, আর একটা প্লেস বেসড প্রেপোজিশন, আর একটা মুভমেন্ট বেসড প্রেপোজিশন। 3টা প্রেপোজিশন কিন্তু হয়েছে 3 ধরনের। তো এই ধরন থেকে যেখান থেকে ভালো লাগে সে বলবে ভাই ইনটু আর অনটু এর পার্থক্যটা কি বলেন তো। তখন আপনি এক্সাম্পল সহকারে গুছিয়ে আপনার বলতে পারতে হবে। তার মানে প্রেপোজিশন রিলেটেড কথাবার্তা একজনের সাথে হবে যাকে আপনি বুঝাবেন নিজের মতো, যে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনারা আপনাদের মতো সময় দিবেন এটা পুরোপুরি ক্লিয়ার করার জন্য। পড়া দেওয়া দ্বারা এটা বুঝাইছি বা পড়া বোঝানো দ্বারা এটা বুঝাইছি, আপনার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যে পারে তাকে বোঝানো। আপনার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা, এখানে কোনো রং কনসেপ্ট আছে কিনা সেই জিনিসটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যদি আপনার কোনো ভুল ধারণা থেকে থাকে, ভুল শিক্ষা থেকে থাকে,
তাহলে সে কারেকশনটা দিয়ে দিবে যে ভাই আপনি এটা যে বলতেছেন এটা এরকম না, ওইরকম হবে। তার মানে প্রেপোজিশন আপনি একজনকে পড়া দিবেন বা পড়া বুঝাবেন একজনকে, এটাতে 5 মার্কস থাকবে। এরপরে আপনার উইল হ্যাভ, যেটা উইল হ্যাভ এর জন্য আপনি দুইটা কাজ করবেন। একটা হলো গিয়ে প্রথম 6টাকে ভয়েস করা যেটা ছিল সেটাই রাখেন, ভয়েস করা। আর দ্বিতীয় যে 6টা, সেই 6টা কাউকে পড়া দেয়া রাখেন। এই 6টার মধ্যে পড়া দেয়া বলতে আপনি এই 6টা থেকে, দ্বিতীয় 6টা থেকে যে কোনো 2টা পড়া আপনার কাছ থেকে শুনবে, আপনি কারো কাছ থেকে শুনবেন। এখানে ভয়েস রেকর্ড, হ্যাভ ভার্বের যেটা বলতেছি, ভয়েস রেকর্ড এন্ড পড়া দেওয়া আর প্রেপোজিশন পড়া দেওয়া, তাহলে 3 রকম জিনিস আমি দিলাম। 3 5 15 ধরতে পারেন, অথবা 3 10 30, আমি যেভাবে মার্কিং করি 30 হওয়ার পসিবিলিটি বেশি। কি পড়া দিয়েছি সেটা বুঝতে পারেন না এমন কে আছেন? স্যার আমি বুঝতে পারিনি, আমার বারবার ফোন আসতেছিল, বুঝি নাই কি বলতেছে। আচ্ছা, রেকর্ডিং দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, আপনি সেই রেকর্ডিং শুনে নেবেন, তাহলেই হবে। শেষের অংশটা শুনে নিন। আর কারো কোনো জিজ্ঞাসা? ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকে একটু অতিরিক্ত হয়ে গেছে, দুঃখিত।